আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের তৃতীয় এপিসোডে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি সামিয়া মাসুদ মমো। আমাদের আজকের পর্বের অতিথির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে আমি 3টি ক্লু দিচ্ছি। কমেন্টে জানাবেন কত নম্বর ক্লুতে গিয়ে আপনি গেস করতে পেরেছেন আমাদের আজকের পর্বের অতিথির নাম। প্রথম ক্লু, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। দ্বিতীয় ক্লু, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি মাদকাসক্ত এবং ভবঘুরেদের জন্য ত্রাস। যারা এখনও গেস করতে পারেননি তাদেরকে তৃতীয় ক্লু দিচ্ছি। আমাদের তৃতীয় ক্লু হচ্ছে মবস্টার হিসেবে কিন্তু তার রয়েছে দারুণ খ্যাতি। ইতোমধ্যে আশা করি গেস করতে পেরেছেন। যারা এখনও পর্যন্ত সঠিক অনুমান করতে পারেননি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নেসারীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই একটা বিষয় জানতে চাইবো, আপনার নাম তো আসলে জুবায়ের বিন নেসারী, কিন্তু মানুষজন আপনাকে এবি জুবায়ের নামেই চেনেন। সোশ্যাল মিডিয়াতেও আপনার অ্যাকাউন্টের নাম কিন্তু এবি জুবায়ের। এই এবি নামের পেছনের রহস্যটা কি, এর পূর্ণাঙ্গ রূপ কি? এখানে এবির ফুল ফর্ম হচ্ছে আবদুল্লাহ। মেনলি আমি হচ্ছে একটা সময় বেশ পাবজি খেলতাম আর কি, পাবজি গেমস। এটা হচ্ছে ইন্টার লেভেলে আর কি। তো এখানে হচ্ছে আমার আইডির নাম ছিল হচ্ছে ইংরেজিতে লেখা এবি আর আরবিতে লেখা হচ্ছে জুবায়ের, বাট ইউনিক করার জন্য আর কি, যেহেতু ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে খেলাধুলা হইতো। তো ওখান থেকে বেশ ভালো একটা পরিস্থিতি পাইছিলাম ভালো খেলার কারণে। তো এখান থেকে সবাই এবি নামে চিনতো আর কি, যে আরবিটা লেখার কারণে অনেকে আরবিটা বলতে পারতো না, শুধু এবি নামে ডাকতো আর কি। এই জন্য নামটা কেমন যেন এবি হয়ে গেছে। পরে ওখান থেকে মেনলি ফেসবুকে দেয়, এবং একটা পর্যায়ে এখন এমন হয়ে গেছে যে এখন এবি ছাড়া হচ্ছে আমাকে কেউ চিনে না। জুবায়ের বললে বলতে হয় কোন জুবায়ের, এবি জুবায়ের। এখন এটা এবি নামের সাথে মানে সংযুক্ত হয়ে গেছে, ট্যাগলাইন হয়ে গিয়েছে এবি জুবায়ের। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশের এলাকায় যে মাদক ব্যবসা এবং অবৈধ দেহ ব্যবসা চলে, সেটা কিন্তু সর্বপ্রথম আমরা আপনার অনুসন্ধান বা আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। তো এই অভিযানটা শুরু করার পর আপনার কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি এই অভিযানে সফল হয়েছেন কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিপূর্ণ নিরাপদ করতে পেরেছেন কিনা? দেখেন, এখানে যেই মাদকের সিন্ডিকেটটা চলে এবং হচ্ছে যেই দেহ ব্যবসার ব্যাপারটা চলে, এটা আসলে অনেক পুরনো, এবং শুধুমাত্র আমার পোস্টের মাধ্যমে সামনে এসেছে ব্যাপারটা এরকম না। যারা মোটামুটি ক্যাম্পাসে একটু সচেতন, চোখ কান খোলা লাগে, তারা প্রত্যেকেই ব্যাপারটা জানে। এবং কিন্তু এটা ওয়াইড স্প্রেড হয়েছে আপনার পোস্টের পরে, পাবলিক প্লেসে আমার পোস্টের মধ্যে সামনে আসে। তো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এখন যেগুলো করতেছি এটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস। এখানে হচ্ছে বেশ কয়েকটা সিন্ডিকেট আছে। এই যেখানে যে মাদক ব্যবসাটা হচ্ছে, এটা হচ্ছে আমরা তাদেরকে মানে ধরেছি, মানুষ দেখতেছে, এটা হচ্ছে একটা পার্ট মাত্র, কিন্তু এদের পেছনে যারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে তারা বেশ বড় মানের ব্যক্তি আর কি। এরা সামাজিকভাবে এস্টাবলিশ ব্যক্তি। কারণ এদের বিষয়টা হাতে নাতে প্রমাণ সহ ধরে নিয়ে আসা এবং হচ্ছে পুরো সিন্ডিকেটটা উঠিয়ে দেওয়া, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা কাজ চলতেছে, আমি চেষ্টা করতেছি, জানি না কতদিন করতে পারবো। আর দেহ ব্যবসার বিষয়টা ওইটা হচ্ছে ওইটা এখানে তো অনেকগুলো স্পটে ব্যবসা হইতো, অলরেডি 2-3টা স্পটে মোটামুটি একদম বন্ধ হয়ে গেছে, সেখানে আর কোনোভাবে ফিরে আসার সুযোগ নাই। আর কয়েকটা স্পট আছে আমার ক্যাম্পাস থেকে একটু দূরে, বাট ক্যাম্পাসের আশেপাশেই আর কি। ওইটা করার জন্য আমার একার পক্ষে সম্ভব না, যাদের মাধ্যমে ওটা করতে পারবো তাদের সাথে যোগাযোগ চলতেছে। আশা করতেছি একটু সময় গেলেও ওইটাও বন্ধ করতে পারবো, একটু সময় লাগবে, বাট আমি আশাবাদী যে আমি দুইটাই বন্ধ করতে পারবো। আচ্ছা, এই অভিযানে গিয়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি বা কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনার এখনো মনে পড়ে, যে স্মৃতিটা আপনার কাছে একটু বিশেষ মনে হয় এই অভিযান চলাকালীন সময়ে? প্রথম যখন হচ্ছে এই যে পতিত ব্যক্তির বিষয়টা জানতে পারি, তখন বেশ শকিং ছিল আর কি। আমি জানতাম যে সব এলাকায় টুকটাক হয়, কিন্তু এতটা ওয়াইড স্প্রেড এটা আমার আসলে ধারণা ছিল না। এবং হচ্ছে যখন একজনের সাথে কথা আমি তো মোটামুটি সবার সাথেই কথা বলছি, মানে যে কয়টা জায়গায় পতিত ব্যক্তি হয় প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ওদের সাথে একজন নর্মাল কাস্টমারের মতো গিয়ে আর কি ওদের সাথে কথা বলেছি আর কি। তার মানে এবি জুবায়ের কাস্টমার সেজে এই সিন্ডিকেট মানে আমি হচ্ছে ওদের টাকাটা পে করছি, যেটা কাস্টমার পে করে, বাট আমি ওদের সাথে টাকা বিনা কথা বলবো শুধু আর কি, জানার জন্য আর কি ওরা কী করতেছে, ওদের সাথে কারা আছে। এবং খুবই দুঃখজনক হচ্ছে এটাকে সরাসরি প্রশাসনের লোকজনের শেল্টার দেয় আর কি। তো এই বিষয়গুলো তো এমনি ওরা বলবেন না, এই জন্য টাকা দেয়া নর্মালি বিহেভ করার জন্য আর কি। ওই টাকাগুলো কি পরে ফেরত পেয়েছিলেন কিনা? কেন ফেরত কেন? আপনি তো আসলে তাদের কাস্টমার ছিলেন না। না, ওই যে কথা বলেছে তারা তো মেনলি হচ্ছে টাইম সেল করে, তো ওই টাইমের জন্য তাদেরকে পে করেছি, যে এই টাইম তারা আমার সাথে কথা বলেছে। তো ওই টাকা তো ফেরত পাওয়ার সুযোগ নাই। শৌখিন ছিল হচ্ছে যখন জানতে পারলাম যে এখানে শুধুমাত্র নারীরাই না, এখানে হচ্ছে একটা বড় অংশ ট্রান্সজেন্ডার, যারা হচ্ছে
এই শুধুমাত্র ব্যবসাটা করার জন্যই, একটা লাভজনক ব্যবসা, এই ব্যবসাটা করার জন্যই নিজের শরীরকে চেঞ্জ করতেছে। এখানে হচ্ছে হিউজ টাকা পয়সা খরচ করে নিজের শরীর ট্রান্সফার করতেছে, তারা হচ্ছে অপারেশন করে শরীরে যে এই সমস্ত অঙ্গগুলো প্রতিস্থাপন করতেছে। এইটা খুবই আসলে মানে শকিং ছিল আর কি, যে এটা আসলে তো আমাদের দেশে তো এটা একদমই নাই আর কি, নর্মালি ছিল না, নতুন একটা কালচার। এবং এই কালচারটা এত ওয়াইড স্প্রেড বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে এবং সেটা ক্যাম্পাসের আশেপাশে হয়, কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। আমি যার সাথে মিলে কথা বলেছিলাম, ওই সেলেনা মেয়ে জানি না, ওই লোকটা হচ্ছে সে একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সে মানে এটাও একটা খুবই শকিং একটা বিষয়, অ্যালার্মিং একটা বিষয়, যে বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষিত শ্রেণী তারাও হচ্ছে এটার সাথে জড়িয়ে যাচ্ছে। এটা খুবই অ্যালার্মিং। আচ্ছা, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে আপনি একজনের হাত থেকে গাঁজা কেড়ে নিচ্ছেন, একজন বৃদ্ধের হাত থেকে। তিনি বলছেন যে বাবা এটা নিও না, এটা হচ্ছে আমার ওষুধ। তবুও আপনি গাঁজাটা কেড়ে নিয়েছেন তার কাছ থেকে এবং পরবর্তীতে তাকে আসলে পুলিশের হাতে সোপর্দ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। তো এই ধরনের কোনো ঘটনা আছে কিনা যেটা আপনার খুবই মনে পড়ে? আসলে এই ধরনের ঘটনা তো প্রতিনিয়তই ঘটে, সবগুলো তো মিডিয়ায় আসে না বা আমার সোশ্যাল মিডিয়াও আমি দেই না। কিছু কিছু বিষয় মানুষকে দেখানোর জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য, এবং হচ্ছে যারা হচ্ছে আমাদের কার্যক্রমগুলো বিরোধিতা করতেছে তাদের বিরোধিতা জবাব দেওয়ার জন্য কিছু কিছু বিষয় পাবলিশ করি। এটা আমার কাছে নর্মাল আর কি। বিরোধিতাটা কি শুধু অনলাইনে সীমাবদ্ধ, নাকি অফলাইনেও এরকম বিরোধিতা বা ভয়ঙ্করভাবে হুমকি ধামকির মুখোমুখি হয়েছেন এই কাজটা করতে গিয়ে? হুমকি তো টুকটাক পাচ্ছি, এটা তো প্রতিনিয়তই পাই। এটা জুলাইতেও পেয়েছিলাম, জুলাই পুরো নানা ঘটনায় ম্যাক্সিমাম সময় হচ্ছে মেসেঞ্জার এই ধরনের বিভিন্ন সময় আসে এগুলো হুমকি দামকি, এগুলো খুব একটা কেয়ার করি না। আর বাধা হচ্ছে অনলাইনে বেশিং বা অনলাইনে হচ্ছে ন্যারেটিভ বিল্ড আপ করা। এর বাইরে আমরা সশরীরে বাধার সম্মুখীন হয়েছিলাম দুইটা জায়গায়। একটা হচ্ছে এখানে একটু ব্যাখ্যা করা দরকার আছে, যেমন হচ্ছে এই যে মাদকের সিন্ডিকেটটা, এই মাদক সিন্ডিকেট অনেক বড় একটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটের একটা অংশ হচ্ছে ক্যাম্পাসে যে ভ্রাম্যমাণ দোকানগুলো আছে এদের উপর ভর করে, এবং হচ্ছে ক্যাম্পাসে যে ভ্রাম্যমাণ মানুষগুলো আছে যাদেরকে আমরা বলে ছিন্নমূল মানুষ, ভবঘুরে পাগল, এদের উপর ভর করেও চলে। মানে মাদক সিন্ডিকেট অনেক বড়, এটার একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে এই ছিন্নমূলদের উপরে ভর করে চলে, অবৈধ হকারদের উপর ভর করে চলে। তো এইটাকে যখন আমরা নির্মূল করতে গেছি তখন হচ্ছে আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাম সংগঠন, ওদের তো অনেকগুলো দোকান, বামদের সবগুলোর নাম বলতে পারবো না, বাট বাম সংগঠন এটুকু বলতে পারি যে অনেকগুলো বাম সংগঠনের নেতাকর্মী তারা হচ্ছে ওই যে সমস্ত হকারদের ক্যাম্পাসে আবার জড়ো করে মিছিল করিয়েছে, এবং হচ্ছে খুব দুঃখজনকভাবে যারা ইন্টারন্যাশনাল কিনা এনসিপি নেতা এরশাদুল উনিও হচ্ছে আমাকে এটাতে বাধা দিয়েছিল আর কি। তো এইটা পেয়েছিলাম হচ্ছে অফলাইনে বাধা। আচ্ছা, আমরা যতদূর জেনেছি যে ওই ঘটনাটায় যেখানে এনসিপি নেতা আরশাদুলের সাথে আপনার বাকবিতণ্ডার তৈরি হয়েছিল, সেখানে ওই ঘটনাটা পরবর্তীতে এভাবে সোশ্যাল মিডিয়ায় এসেছে যে উনি আসলে সেখানে চা খেতে গিয়েছিলেন বা ওরকম কিছু, আপনি তার সাথে গিয়ে বেয়াদবি করেছেন, ওই রকমভাবে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় পোর্ট্রে হয়েছে। ব্যাপারটা আসলে কতটুকু সত্য? সোশ্যাল মিডিয়ায় পোর্ট্রে হয় নাই, পোর্ট্রে করানো হয়েছে আর কি, এই কাজের বিরুদ্ধে একটা ন্যারেটিভ বিল্ড আপ করার জন্য। মেইনলি ওখানে ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে যে দোকানটাতে আমরা গিয়েছিলাম ওইটা হচ্ছে আপনার চেনা কথা রাজু ভাস্কর্যের ঠিক পেছনে দোকানটার ভিতরে, কিন্তু ও করে কি ওই যে টেবিলের উপর রেখে বিক্রি করে ওইটা একদম রেলিংয়ের সাথে রাখা, এবং হচ্ছে ওই মালামালগুলো হচ্ছে ক্যাম্পাসের ভিতরে, মানে রেলিংয়ের সাথে আটকানো, যে বিস্কিট বা হাবিজাবি কলা টলা এগুলো হচ্ছে ক্যাম্পাসের ভেতরের দিকে, অর্থাৎ দোকানটা উদ্যানের ভেতরে কিন্তু প্রোডাক্টগুলো ক্যাম্পাসের ভেতরে, যে কারণে ওইখানে লোকজন দাঁড়ায়, রিক্সা দাঁড়ায়, জ্যামের সৃষ্টি হয় এলাকাটায়। তো এইটার জন্য আমি হচ্ছে ওকে আগে কয়েকবার ওয়ার্নিং দিয়ে আসছি যে ভাই আপনি ব্যবসাগুলো ওদিকে করেন, ক্যাম্পাসের দিকে আপনার প্রোডাক্ট আনেন না, যদি আনতে হয় অনুমতি নিয়ে লিগালি করেন। যে দোকানের কথা আপনি বলছেন সেই দোকানটি কি অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত ছিল কিনা এটা তো আমি স্পেসিফিক বলতে পারবো না কোন দোকানটা, বাট এরকম বেশ কিছু দোকান আছে যেগুলো অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত। তো যেটা বলতেছিলাম আর কি, তো আমি হচ্ছে ওকে আগে দুইবার বলে আসছি যে ভাই আপনি এই দোকানটা ওইদিকে করেন, অথবা যে ক্যাম্পাসের মধ্যে করতে গেলে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে করেন, কিন্তু উনি সরায় নাই। পরে ওই দিন হচ্ছে আমি যখন হচ্ছে ওই দিন তো এমনিতেই হচ্ছে বামরা হচ্ছে মিছিল দিয়েছে ক্যাম্পাসে, একটা উত্তপ্ত পরিবেশ। তো তখন আমি ওখানে গিয়ে তাকে বলেছি আপনাদের বলে আসছি আমি যে সরানো যাবে, সরান নেই কেন? তখন আছে এরশাদ আমাকে সে সরাসরি বলছো তুমি সরানোর কে, তুমি এখানে কথা বলতেছো কেন? মানে সে খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আমার সাথে ডিল করছে। সে আমাকে চিনতো, আমি তাকে ওভাবে চিনতাম না, বাট সে আমাকে চিনে, আমি তার ক্যাম্পাসে জুনিয়র। তো সে চাইলে খুবই সফটলি ওটা বলতে পারতো, আরও হচ্ছে মানে অ্যাজ এ সিনিয়র বড় ভাই হিসেবে সে যাও ডিল করতে পারতো, কিন্তু সে এসে প্রথমে অ্যাগ্রেসিভভাবে আমাকে এটা বলতেছে। তো সেইটা আমাকে বলার পরে আমার যে আশেপাশে ছোটো ভাইরা ছিল ওরা একটা প্রতিবাদ জানায়। তখন উনি আমাকে
মানে খুবই মানে আমার বলতে লজ্জা লাগতেছে, উনি কই থেকে পাইছে জানেন, উনি আমাকে বলতেছে যে আমি নাকি এর আগে কোন মহিলার গায়ে হাত তুলছি, এরকম বলতেছে, তুমি এর আগে এক মহিলার মারছো, আর তাজব হয় আমি কারে মারছি কোন সময়। তো এটা শুনে তো আমার সাথে যা ছোট ওরা খুব খেপে গেছে আর কি, তো ওরা মেনলি বাগবিতণ্ডাটা করছে আর কি। আচ্ছা, আমরা ব্যাপারটা আসলে সোশ্যাল মিডিয়ায় জেনেছি যে আপনি আসলে প্রথম বাগবিতণ্ডা বা বেয়াদবি শুরু করেছিলেন, পরবর্তীতে আসলে তারাও আপনার সাথে বাগবিতণ্ডায় জড়ায়। আমি আসলে আমার নিজের কাজে ফোকাস করতে পছন্দ করি, অযথা কারোর সাথে বাগবিতণ্ডা করে নিজের কাজে ক্ষতি করার দিকে আমার ইচ্ছা নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, ক্যাম্পাসের যেই অবৈধ মাদক সিন্ডিকেটের কথা আপনি বলছেন, তো এইটা নির্মূল করতে গিয়ে বলছেন যে বাম সংগঠনের বাধার সম্মুখীন হয়েছেন। স্পেশালি কি শুধুমাত্র বাম সংগঠনরাই আপনাদেরকে বাধা দিয়েছে, এরা বাদে কে আর কেউ বাধা দেয়নি? সেই প্রশ্নের সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন করতে যাই যে এর পেছনে কোনো স্বার্থ জড়িত আছে বলে আপনি মনে করেন কিনা? ভালো প্রশ্ন। এখানে আসলে একটা পলিটিক্যাল স্বার্থ জড়িত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এই যে সিন্ডিকেটটা, বিশেষ করে দোকানের সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটে এখান থেকে আগে ছাত্রলীগ চাঁদা তুলতো আর কি। ধরুন একটা দোকান, ভাজা পড়ার দোকান, পেঁয়াজু আলুর চপ এগুলো বিক্রি করে, এরকম বিভিন্ন দোকান টোকান তো ক্যাম্পাস অনেকে আছে, এইগুলো থেকে আগে ছাত্রলীগের ছেলেপানরা ওরা গিয়ে টাকা তুলতো, চাঁদা তুলতো। এটা একটা হিউজ ব্যবসার ক্ষেত্র আর কি। এখান থেকে ক্ষমতাসীন যে কেউ চাইলে টাকা তুলতে পারে এবং ওরা সেটা দিতে বাধ্য, ওরা এখানে ফুর্তি করতে পারে না। তো এই সুযোগটা নিয়ে আমার কাছে তথ্য ছিল, আমি স্পেসিফিক বলতেছি না, এখান থেকে নতুন করে অনেকে মানে ছাত্রলীগের জায়গাটা যারা নতুন করে নিচ্ছে 5 তারিখের পর থেকে, তারা হচ্ছে এখান থেকে টাকা নেওয়ার একটা তৎপরতা চালাচ্ছে বলে আমি জানতাম। এই একটা বিষয়। তো এইটা ছিল একটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক দলের সেল্টার থেকে টাকা তোলার একটা বিষয়। এর বাইরে ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন রাজনৈতিক কারণে বাইরে থেকে লোকজন নিয়ে আসা লাগে। এটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুব ভালো মতোই জানে, যে কোনো ইস্যু হইলে শক্তি প্রদর্শনের জন্য বাইরে থেকে লোকজন নিয়ে আসা লাগে। এই যে ক্যাম্পাসের মধ্যে অবাধে বহিরাগত নিয়ে আসার যে একটা প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার সাথেও এই বিষয়গুলো জড়িত। তো এরকম আরও অনেকগুলো বিষয় আছে, রাজনৈতিক বিষয় মেনলি। তো এই বিষয়গুলোর কারণেই হচ্ছে প্রথমত হচ্ছে বামরা বাধা দিয়েছে সশরীরে, এবং হচ্ছে অনলাইনে বাধা দেওয়ার ক্ষেত্রে আসলে শুধু বামরাই করছে এরকম না, অনলাইনে তো মোটামুটি যারাই মানে ডাকসুর কার্যক্রমকে বিতর্কিত করতে চায় তারা প্রত্যেকে এখানে অংশ নিয়েছে, ইনক্লুডিং ছাত্রদল, বাকসাস বা এক্সেপ্ট যারা যারা ছিল, প্রত্যেকে এখানে অংশ নিয়েছে। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে আপনারা এই উচ্ছেদ অভিযান চালানোর পরেও এখনো পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাসমান দোকান রয়েছে। যেই ভাসমান দোকানগুলোর ম্যাক্সিমামই আসলে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই দোকানগুলোর পরিচালনা করে। দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ছোট ছোট ব্যবসা বা ছোট ছোট উদ্যোক্তারা সেখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন আপনারা তো আসলে ভাসমান এই দোকান উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছিলেন বা ভাসমান দোকান উচ্ছেদ করেছিলেন। আসলে তাহলে কি আমরা বলতে পারি কিনা যে এখনো পর্যন্ত যেহেতু ভাসমান দোকান রয়ে গেছে এবং সেগুলো ম্যাক্সিমামই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধীনে পরিচালিত, তার মানে কি এই বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট ভাসমান দোকান দেওয়ার অধিকার বা ব্যবসা করার অধিকার শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীদেরই রয়েছে, অন্য কোনো খেটে খাওয়া মানুষের কি নেই? দেখেন, এখানে বিষয়টা আসলে দোকানটা কার প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে দোকানটাকে বৈধ নাকি অবৈধ। দোকানটাকে ভার্সিটির যে নিয়ম অনুসারে সেটা হচ্ছে অনুমতি নেওয়া হয়েছে কি না নেওয়া হয় না, এটা হচ্ছে কি প্রশ্ন। তো এখানে আসলে স্টুডেন্টকে কে স্টুডেন্ট না, এই প্রশ্নটা আমরা ফলো করতেছি না। আমি মূলত গিয়ে হচ্ছে দোকানগুলোতে জিজ্ঞেস করি প্রথমত যে আপনার এখানে থাকার লিগাল পারমিশন আছে কিনা। আপনারা জানা থাকার কথা, বিশ্ববিদ্যালয় স্টেট অফিস তারা হচ্ছে বেশ কিছু দোকানে পারমিশন দেয়, এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ আমাদের নিজেদের লাগে, যেমন আমরা নিজেরা মাঝে মাঝে ঝালমুড়ি খাইতে ইচ্ছে করে না, আমাদের মেয়েরা তো ফুচকা খায়, চটপটি খায়, এরকম অনেকগুলো দোকান নিজেদের লাগে, তো এই দোকান লাগবে না আমাদের। তো এটা করার জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিস তারা বেশ কিছু দোকানে পারমিশন দেয়। যেমন এক্সাম্পল স্বরূপ লাইব্রেরির সামনে একটা দোকান আছে, এটা কিন্তু স্টেট অফিসকে তারা অনুমতি নিয়ে তারপর করতেছে। হাকিম চৌধুরীর কয়েকটা দোকান আছে, দোকান আর কি, এই দোকানগুলো কিন্তু অনুমতি নিয়ে করতেছে। টিএসসির যে চায়ের দোকানগুলো, এরা কিন্তু টিএসসি যে ম্যানেজার ওর থেকে অনুমতি নেওয়া। তো এরকম করে যে হচ্ছে অনুমতি নিয়ে ব্যবসা করতেছে তাকে আমরা অ্যালাউ করতেছি, বাট যার অনুমতি নাই তাকে হচ্ছে আমরা বলতেছি যে আপনি কাইন্ডলি অনুমতি নিয়ে আসেন, কারণ আপনি অনুমতি নিয়ে না আসলে আপনার মাধ্যমে আমরা সিকিউরিটির হুমকির সম্মুখীন হইতে পারি। এখানে কে কী করে সেটা আইডেন্টিফাই করতে পারবো না। আমরা যাদেরকে অনুমতি দিব তাদের সামগ্রিক ডাটাবেস থাকবে আমাদের কাছে, আমরা সহজেই বলতে পারবো যে এই অমুক জায়গায় অমুক দোকান ছিল, তাহলে হচ্ছে তাকে আমরা জবাব দেওয়াতে নিয়ে আসতে পারবো কোনো একটা ঝামেলা হলে। মানে যাদেরকে আপনারা উচ্ছেদ করে দিয়েছেন তারা অনুমতি সাপেক্ষে এখানে আবার এসে ব্যবসা করতে পারবে? অবশ্যই, বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রদান করে তারা ব্যবসা করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং আমাদের তো একটা চিন্তা আছে, আমরা তো আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটা স্পটে হচ্ছে এরকম বেশ কিছু দোকানকে আমরা অনুমতি দিব আর কি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে, এর কাছে ডাকসু হেল্প করবে। আমাদের কাছে অলরেডি লিস্টও তৈরি করা কাজ চলতেছে আর কি, যে অমুক অমুক দোকান আমরা অ্যালাউ করবো। তো এটা তো অবশ্যই আমাদের নিজেদের জন্যই লাগে, আমাদের নিজেদের লাগে না, নিজেদের জন্য লাগবে, তো এই জন্য করতেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই উচ্ছেদ অভিযানকে আপনারা যেভাবে তুলে ধরেছেন ডাকসুর পক্ষ থেকে, যেভাবে মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে মাদকের আখড়া আছে কিংবা অবৈধ সিন্ডিকেট আছে, এই ব্যাপারগুলো কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি মানুষের কাছে একটা বিরূপ দৃষ্টিভঙ্গি ক্রিয়েট করতে হেল্প করেছে কিনা, আপনার কি মনে হয়? এখানে আসলে কিছুটা বাস্তবতা আছে, এর সাথে আরও কিছু বাস্তবতা আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মিডিয়ার চাহিদা, আর একটা বিষয় হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভৌগোলিক অবস্থান। ব্যাপারটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা কিছু করতে যাই, এখানে বিশ্ববিদ্যালয়টা ঢাকার সেন্টার হওয়ার কারণে এখানে হচ্ছে, এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্ব থাকার কারণে রাজনৈতিক পরিমণ্ডলে এখানে হচ্ছে মিডিয়া বেশ তাদের একটা চাহিদা আছে আর কি। তো আমরা যা কিছু করতে যাই এখানে নর্মালি মিডিয়া না ডাকলেও চলে আসে, মাঝে মধ্যে ডাকিও আমরা। তো এইটা একটা বাস্তবতা। আর একটা বাস্তবতা, এটা কি মিডিয়া না ডেকে অন্য কোনোভাবে মিটিগেট করা যেত কিনা? কারণ দেখা যাচ্ছে যে এখন দেশের অনেকেই মনে করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে হয় মাদকের আখড়া, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনেকে একটু বিরূপ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে। তবে এটা বাস্তবতা আছে, এবং এই জন্যই হচ্ছে আমরা সব কিছু মিডিয়া আনিও না। আমাদের কাজের হচ্ছে একদমই হয়তো বা 100 ভাগের 1 ভাগ মিডিয়া দেখা যাচ্ছে, এরকম একটা বিষয়। আমরা তো কাজ তো প্রতিদিনই করি, আমি নিজে তো হচ্ছে প্রতিদিনই হচ্ছে প্রক্রিয়া টিমের সহ আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। তো সব জায়গায় তো মিডিয়া ডাকি না, কিছু কিছু জায়গায় মিডিয়া ডাকতে হয়। কারণ হচ্ছে আমি যখন একটা সোশ্যালি এস্টাবলিশড কোনো একটা বিষয়ের বিরুদ্ধে অবস্থান নিব, সেটাকে উচ্ছেদ করব, যেটা কিনা হচ্ছে এখানে প্রায় বছরের পর বছর ধরে চলে আসছে, তো ওইটাকে হচ্ছে আমার সরাই দিতে গেলে পাবলিক একটা সেন্টিমেন্ট দরকার আছে, মানুষের একটা সমর্থনের বিষয় আছে। তো ওই জায়গা থেকে আমি যখন ক্যাম্পাসের বাস্তবতা তুলে ধরবো, যে দেখেন আমার ক্যাম্পাসে এই সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি আমরা, এই সমাধান করতে গিয়ে আমরা হচ্ছে এই বাস্তবতা ফেস করতেছি, আমাদের এই হচ্ছে বিরোধিতা আসতেছে, তো এইটা মানুষকে না জানালে হবে কিভাবে। তো এই জন্য হচ্ছে কিছু কিছু জায়গায় মিডিয়া আনতে হয় সচেতনতা সৃষ্টি করার জন্য। আচ্ছা, আমি হুট করে কিছু করতে পারতেছি না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে আপনি একজন মহিলা রাস্তায় পড়ে কাতরাচ্ছে এবং তার শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গা থেকে আসলে মাদক উদ্ধার করা হচ্ছে আর কি। তো এই ঘটনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কিভাবে বুঝেছেন যে তার কাছে মাদক দ্রব্য রয়েছে? সত্যি কথা বলতে আমি হচ্ছে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করার পর থেকে আমার কাছে কেন যেন মনে হয় আমি মানে দেখে বলতে পারি যে ওর কাছে মাদক থাকতে পারে। তো ওই দিন হচ্ছে আমি মেনলি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো প্রতিমধ্যে তাকে দেখি আর কি, যে বসে সিগারেট খাচ্ছে, এবং তাকে দেখে আমার সন্দেহ হচ্ছিল এখানে থাকতে পারে মাদক। তো আমি মেনলি এজ এ কাস্টমার হিসেবে তার কাছে গেছি আর কি, গিয়ে তাকে, সবার কাছে কি কাস্টমার হিসেবে যাওয়া হয় কি না, যার কাছে যেভাবে গেলে সে কমফোর্ট ফিল করে আমাকে ধরা দিবে সহজে সেভাবে যায়। তো তার কাছে গিয়ে হচ্ছে আস্তে করে জিজ্ঞেস করলাম আছে কি আছে, মাল আছে? আচ্ছা, পরে সে বললো আছে, বলে দাও তাহলে কত টাকা দেবে, 100 টাকা দাও। পরে সে হচ্ছে দেখা আমার সামনে বের করলো আর কি, তো বের করছে, ওটা প্রমাণ হয়ে গেছে আর কি। পরে আমি তাকে জাস্ট ধরে সাইডে পুলিশ ছিল, সাবেক থানার পুলিশ, ওদের কাছে তুলে দিয়ে আসছি। এখন হয়েছে কি, ওদের কাছে রেখে আসার পরে ওই পুলিশকে ঝাড়া দিয়ে দৌড় দিয়েছে আর কি, এবং ওর গায়ে এত শক্তি, সে দৌড় দিয়ে অনেক দূর চলে গেছে, এবং পুলিশ তার পিছনে দৌড়াচ্ছে, ধরতে পারতেছে না। পরে আরেকজন হচ্ছে 2টা বাইক নিয়ে তাকে ধাওয়া দিয়ে আবার ধরা হয়েছে, এবং ধরার পরে ওই যে আরেক মহিলাকে দিয়ে তার ওই যে যেখানে থেকে মাদক সে উদ্ধার করছে, প্রথমে সে বের করছিল ওইখানে, তাকে বলছে এখান থেকে এখানে মাদক পাওয়া যাবে, সে হাত দিয়েছে, মাদক পাওয়া গেছে আর কি। সে কাতরা ছিল, বিষয়টা হচ্ছে সে অভিনয় করতেছে, দৌড়ে আসছে, ধরার পরে সে হচ্ছে মানে এই বিষয়টা একটু বলা দরকার। এখানে আসলে একটা মারাত্মক বিষয় আছে, যারা হচ্ছে এই ধরনের কার্যক্রম করে ওরা অভিনয় খুবই পারদর্শী। ওরা হচ্ছে কেউ হচ্ছে এভাবে অজ্ঞান হয়ে অভিনয় করে, আবার কেউ হচ্ছে ওদের কাছে ব্লেড থাকে, ওরা হচ্ছে আমি দেখা যাচ্ছে আমি কাউকে ধরলাম মাদক সহ, ও করে কি আমি যেন বিব্রত হই, আমি যেন ওকে বাধ্য হয়ে ছেড়ে দেই, এজন্য ওই ব্লেড দিয়ে নিজেকে আঘাত করে, এবং কেউ আবার আপনাকে কনভিন্স করে যে বাবা তুমি ভালো এসব বলে। এবারে কয়েকদিন আগে একটা ছেলে, সে হচ্ছে জাস্ট ব্লেড বের করে নিজের জিভ আবার প্রাণ দিয়ে জিভা ফেরে ফেলছে, নিজের জিভা নিজে, যেন আমি হচ্ছে ওকে বাধ্য হয়ে ওকে মানে আমি বিব্রত হয়ে ওকে ছেড়ে দিই, এরকম একটা পরিবেশ সৃষ্টি করে। তো ওই মহিলা এরকম একটা অভিনয় করতেছিল আর কি। আচ্ছা, তখন ওই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেন কিভাবে? খুবই সিম্পল, আমাদের সাথে পুলিশ থাকে বা হচ্ছে প্রক্রিয়া টিমের লোকজন থাকে, থানায় দিয়ে দেওয়ার পরে প্রশাসন আইন অনুযায়ী যা ব্যবস্থা নেবে সেটা। আচ্ছা, ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে এই 2 মাসে আপনি এই উচ্ছেদ অভিযান ছাড়া সমাজসেবামূলক আর কি কি কার্যক্রম করেছেন, সেগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা,
এই সমাজসেবা সম্পাদকের আসলে কাজটা না নির্দিষ্ট নয় বিশ্ববিদ্যালয়ে। আমি যদি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের ডাকসুর যে সংবিধান সেখানে যে দেখি সমাজসেবা সম্পাদকের কাজ বলতে কি আছে, একটা বলা আছে এরকম যে ডাকসু কর্তৃক পরিচালিত স্কুল পরিচালনা করা, এই ধরনের বিষয় আর কি, মানে খুবই সিলি। তো ওই জায়গা থেকে আসলে ওরকম নির্দিষ্ট কাঠামোগত কাজ নাই, বাট যেহেতু আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট আছে, আমাদের কমিটেড, আমরা ওই জায়গা থেকে বেশ কিছু কাজ করার চেষ্টা করতেছি, বেশ কিছু কার্যক্রম পরিচালনা হচ্ছে, অলরেডি প্রসেসে আছে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হলে আমাদের যেই সমস্যা, মেইন সমস্যা ফেস করি সারপোকার সমস্যাটা আর কি, যে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখ দুইটা, একটা ছাত্রলীগ একটা সারপোকা। 5 তারিখের পরে ছাত্রলীগ পালায় গেছে, সারপোকা রয়ে গেছে। তো সারপোকা নির্মূল করার জন্য আমরা হচ্ছে একটা বিদেশি কোম্পানির সাথে কথা বলে, আমাদের ডাকসুর তো টাকা নেই, একটা টাকা এখন পর্যন্ত ফান্ড আসে নাই। এই কিছুদিন মানে ঝামেলাটা করার পরে খুবই সামান্য একটা অংশ আসছে, মাত্র 25 লাখ টাকা হোল ডাকসুর জন্য। তো এটা তো ইয়া না, যাই হোক, ডাকসু এবং হল সংসদ মিলিয়ে 25 লাখ টাকা না, হল শুধু ডাকসুর জন্য। যাই হোক, এটা তো মোটেই সাফিসিয়েন্ট না, আর এটা আসছে আরও পরে আর কি। আর সারপোকা কাজ শুরু করছে আমরা আরও অনেক আগে। তো আমরা মিলে বাইরে থেকে স্পন্সর এনে টাইপ অফ মানুষকে টাকা চেয়ে এনে কাজ করাইছি আর কি। তো এখানে মেনলি প্রায় 32 লাখের মতো হিউজ একটা অ্যামাউন্টের টাকা খরচ হচ্ছে এখানে, সবগুলো হলে সারপোকা ওষুধ দেওয়ার জন্য। এবং হচ্ছে এটা হচ্ছে দেশি কোম্পানি না যে আমরা হচ্ছে ওষুধ দিব 2 দিন পরে আবার সারপোকা চলে আসবে, এই জন্য আমরা একদম আমেরিকার একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ওদের মাধ্যমে হলগুলোতে সারপোকা ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি, এই একটা বিষয়। এরপর হচ্ছে ক্যাম্পাস পরিচ্ছন্নতার জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে লোক এনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। এবং হচ্ছে কুয়েতমতি হল, ফজিলত হোসেন হল, এই হল দুইটাতে একটা বড় সমস্যা হয় যে পানি জমে থাকে আর কি। তো এই পানিটা জমে থাকে, এটা সমাধান করার জন্য যে পাশে হচ্ছে বিজিবি এরিয়া আছে আর কি, ওদের নিচ থেকে একটা ড্রেন গেছে, ওই ড্রেনটা সাফিসিয়েন্ট না, আমরা আরও কিছু ড্রেন খননের উদ্যোগ গ্রহণ করছি। এরকম বেশ কিছু কার্যক্রম অলরেডি চলতেছে এবং এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে আমার তো স্পেসিফিক কোনো কাজ নেই, এগুলো তো করতেছি এর বাইরে যে ক্যাম্পাস নিরাপদ রাখার জন্য এটা কাজ করতেছি। আর হচ্ছে বিভিন্ন তাৎক্ষণিক সমস্যা, কেউ সমস্যায় পড়তেছে, ওইটা যদি আমার নাগালে থাকে আমি হেল্প করার সমাধানের চেষ্টা করি। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, আপনার অ্যাক্টিভিজমের শুরুটা হয় আসলে 2022 সালের 19 সেপ্টেম্বর হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে রেজিস্ট্রার বিল্ডিং সংস্কার আন্দোলন এর হাত ধরে আর কি, বা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে রেজিস্ট্রার বিল্ডিং সংস্কার আন্দোলন শুরু করার মাধ্যমে আপনি অ্যাক্টিভিজমের সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো এখন আপনি তো একটি গুরুত্বপূর্ণ পদে আছেন বা গুরুত্বপূর্ণ পদ হোল্ড করছেন। সেই যে রেজিস্ট্রার বিল্ডিং সংস্কারের জন্য কাজ করেছিলেন বা আন্দোলন করেছিলেন, আজকে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে আপনি ওই আন্দোলনটা কতটুকু, বা ওই যেই চাওয়া পাওয়াটা ছিল লাল ফিতার দৌরাত্ম্য কমানো, সেটা কতটুকু সফলভাবে করতে পেরেছেন? রেজিস্ট্রার বিল্ডিং এর লাল ফিতার দৌরাত্ম্য কি কমেছে কিনা? অ্যাক্টিভিজম, আন্দোলন, সংগ্রাম এগুলো তো আসলে জীবনের একটা পার্ট, কবে থেকে শুরু করছি বলা মুশকিল। যাই হোক, বাট রেজিস্ট্রার বিল্ডিংয়ের যেই বিষয়টা, ওইটার সমাধান পুরোপুরি হয় নাই। সত্যি কথা বলতে এটা আসলে পুরোপুরি হওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ সোজা বাংলায় বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা এরা আছে লাট সাহেব, এরা একটা জেকে বসা সিস্টেমকে পরিবর্তন করা হুট করে, যেখানে হচ্ছে ডাকসু কিছুদিন হয় নাই, হুট করে ডাকসু মানে অনেকদিন পরে ডাকসু হয়েছে, এবং এই স্টিল ডাকসু যেন ফাংশন করতে না পারে এই জন্য নানা মহল কাজ করতেছে। এবং এই নানা মহলের মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই কর্মকর্তা কর্মচারী, যারা হচ্ছে লাট সাহেবের মতো জেকে বসেছিল, শিক্ষার্থীদের ঘাড়ে হচ্ছে সিন্দাবাদের বুথের মধ্যে চেপে বসেছিল। তো ডাকসু এসে যখন হচ্ছে এদের চেপে বসা হাত ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছে, তখন এরা আরও জেকে বসার চেষ্টা করতেছে। তো ওই জায়গা থেকে রেজিস্ট্রার বিল্ডিং হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের অভয়ারণ্য। আমরা চেষ্টা করছি বেশ কিছু জায়গায়। লাঞ্চের পরে আসেন, কালচারটাকে চেঞ্জ করতে পেরেছেন? কালচারটা চেঞ্জ মোটামুটি হয়েছে, অন্তত বাকি স্পেসিফিক শব্দটা কেউ বলো না এখন। আর আগে যে গেলেই বলতো লাঞ্চের পরে আসেন, এই শব্দটা অন্তত এখন কেউ বলো না, হয়তো এখন অন্য কিছু বলে। এই ক্ষেত্রে সফল হয়েছেন এবং আশা করতেছি একটা সময় লাগবে আর কি সিস্টেম দাঁড় করাইতে, চেষ্টা করতেছি, আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার হচ্ছে এই অ্যাক্টিভিজমটা শুরু হয়েছিল যার হাত ধরে বা যার সাথে শুরু করেছিলেন হাসনাত আব্দুল্লাহ ভাই, পরবর্তীতে রাজনৈতিক পথ চলায় আপনি তার সাথে থাকেননি কেন বা তার দলে যোগ দেননি কেন? না, এখানে একটু বিষয় আছে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমার অ্যাক্টিভিজম শুরু বেশি এরকম না। আমার শুরুর দিকে হচ্ছে হাসান আব্দুল্লাহ ভাইয়ের সাথে একটা আন্দোলন যেটা করেছিলাম, ওই যে রেজিস্ট্রার বিল্ডিং সংস্কার, এটা। আর এর বাইরেও হাসান আব্দুল্লাহ ভাই তো এমনিতে আমাদের বড় ভাই ক্যাম্পাসের, উনি আমার ফোকাস ইউনিট টিচারও ছিলেন আমার এক সময়, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে এখনও স্টিল। তো প্রশ্ন যেটা তার সাথে কেন রাজনীতিতে যাই নাই, সত্যি কথা বলতে যার সাথে শুরু তার সাথে পথ চলা হলো না কেন? সত্যি কথা বলতে ওনারা যে রাজনৈতিক দলটা গঠন করেছে এনসিপি, ফ্র্যাঙ্কলি আমি এটার প্রতি খুবই আশাবাদী ছিলাম। হয়তো ভেবেছিলাম যে আমরাও এখানে যাওয়ার একটা ইয়া ছিল আর কি,
বাট যখন হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যারা হচ্ছে এনসিপি পরিচালনা করছে এদের মনের সংকীর্ণতা লক্ষ্য করি, তখন আসলে আশাহত হই। এদের আসলে অনেক সম্ভাবনা ছিল। এটা আসলে খুবই মানে ইমোশনাল হয়ে যাচ্ছে আমি, যে আমাদের জুলাই ওই সময়টাতে আমাদের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, মানে বলার বাইরে আর কি। মানুষ আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতো, আমাদের কথায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো এই জুলাই থেকে উঠে শক্তি তো এনসিপি। এই এনসিপি এখন আপনি প্রত্যক্ষ যান ভাইয়া দেখেন প্রত্যাশার জায়গা তো মানে খুবই কম আর কি। তো ওই জায়গা থেকে আসলে তাদের কার্যক্রমে আশাভঙ্গ হয়েছে মোটামুটি বলা যায়। আচ্ছা, এই কারণে যোগদান করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তো মোটামুটি 2 মাস পেরিয়ে গিয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি ডাকসুকে তাদের কার্যক্রমে সফল বলবেন নাকি ব্যর্থ বলবেন? আমরা দেখতে পেয়েছি ডাকসু অনেক কল্যাণমূলক কার্যক্রম করেছে শিক্ষার্থীদের জন্য, পাশাপাশি এই যে রেজিস্ট্রার বিল্ডিংয়ের পূর্ণাঙ্গ সংস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সংস্কার, এই কাজগুলোতে কিন্তু ডাকসু একটু পিছিয়ে আছে বা করতে একটু সমস্যার সম্মুখীন হয়েছে বা ব্যর্থ হয়েছে বলা যায়। আজকের দিনে দাঁড়িয়ে এই হোল সিচুয়েশনটাকে চিন্তা করে আপনি কি ডাকসুকে সফল বলবেন নাকি ব্যর্থ বলবেন? এখানে আসলে সফলতা ব্যর্থতা মানদণ্ড কোনটা, এটা আসলে একটা বড় বিষয়। ডাকসু 2 মাস হয়েছে ঠিক আছে, বাট ডাকসু এখানে অনেকগুলো বাস্তবতা আমাদের মানে চিন্তা করা দরকার। প্রথম বাস্তবতা হচ্ছে ডাকসু এতদিন হয় নাই, না হওয়ার কারণে এতদিন ধরে যে ডাকসুর একটা ক্ষমতা মানে কাজ করার, ওইটা একদম শুরু থেকে 0 থেকে শুরু করা, এটার জন্য সময় লাগে। ডাকসু কার্যক্রম শুরু করতে আমাদের সময় লাগতেছে, কারণ হচ্ছে আমরা যখন যেই ডাকসু ভবন যেখানে বসি আমরা, এইটা কাজ শেষ করলো কয়েকদিন আগে। ডাকসু ভবনে ঢোকার মতো পরিবেশ ছিল না, এসি লাগানো হয়েছে। হ্যাঁ, এসি তো এটা একটা অংশ আর কি। ডাকসু ভবনে বসার পরিবেশ ছিল না, সেই বসার পরিবেশ সৃষ্টি করা এবং হচ্ছে ডাকসু যে কাজ করবে, যে টাকা আমাদের ফান্ডের টাকা প্লাস বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকা, একটা টাকাও ছিল না, স্টিল এখনও নাই। তো এরকম নানামুখী প্রতিকূলতা মোকাবেলা করে ডাকসু এই পর্যন্ত যা যা করেছে, আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। এবং আপনি যে স্পেসিফিক সেক্টরের কথা বললেন আর কি, বিশেষ করে মেডিকেল সেক্টর কাজ হয় না, কেউ হচ্ছে মেডিকেল সেক্টর হিউজ কাজ হচ্ছে। সংস্কার করা কিন্তু সম্ভব হয়নি এখনো পুরোপুরিভাবে। হ্যাঁ, সংস্কার হবে 2 মাসে। কি হয় 2 মাসে যা যা করা দরকার ডাকসু এখানে স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আপনার মতে ডাকসু এখনো পর্যন্ত সফল? আচ্ছা, এবং এই ধারা বজায় থাকলে আশা করতেছি মানে স্টুডেন্টরাও খুশি হবে এখানে, অবশ্যই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনাকে তো মবস্টার হিসেবে আখ্যায়িত করা হয় বা মবস্টার হিসেবে ডাকা হয়, এই নামটার উৎপত্তি আসলে কিভাবে, আর এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এই নামের পেছনে রহস্য কি, আর আপনি কি এটা এনজয় করেন কিনা? মবস্টার এটা হচ্ছে একটা ট্যাগ আর কি। তো ট্যাগ খাওয়ার অভিজ্ঞতা আমার লাইফে হিউজ। উঠতে বসতে ট্যাগ খাই, ভাতের চেয়ে বেশি ট্যাগ খাই। তো দেখা যাচ্ছে হাসিনার আমলে ট্যাগ খাইতাম হচ্ছে কমন ট্যাগ, ছাত্রদল এবং শিবির। ছাত্রদল বেশি খাইতাম আর কি, শিবির একটু কম খাইতাম। এই ট্যাগ হাসিনার আমলে খাইতাম। এখন হাসিনা চলে যাওয়ার পরে হচ্ছে শিবির ট্যাগ স্টিল খাচ্ছি, ছাত্রদল কম খাচ্ছি। বাট মবস্টার ট্যাগটা হচ্ছে হাসিনা চলে যাওয়ার পর থেকে খাওয়া শুরু করেছি। এটা হচ্ছে একটা ঘটনা আছে আর কি, না মেনলি 2টা ঘটনা পরপর ঘটার পর হচ্ছে আমি দেখলাম যে আমাকে হচ্ছে মবস্টার টাকা শুরু করছে। প্রথম ঘটনা হচ্ছে আমাদের কলা অনুষদের যিনি ডিন ছিলেন, তৎকালীন ডিন আব্দুল বাসির, আপনারা জানার কথা, যখন হচ্ছে আমাদের ক্যাম্পাসে প্রথম হামলাটা হয়েছিল বিজয় একাত্তর হলে, উনি হচ্ছে ওই সময় বিজয় একাত্তর হলের প্রবেশ ছিলেন এবং হচ্ছে উনি যেহেতু ডিন ছিলেন, প্রশাসনের অংশ ছিলেন। তো খুনি মাকসুদ কামাল সেই যে সমস্ত পরিকল্পনা করতো এই প্রশাসন, সেই ওর মানে মাকসুদ বাসির হচ্ছে সেই প্রশাসনের অংশ ছিল। তো এরকম একটা মানুষ 5 তারিখের পরেও হচ্ছে কলা অনুষদের ডিনের মতো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় সে বসে আছে। তো এরপর এটা নিয়ে তো স্টুডেন্টরা খেপা ছিল। তো আমি ওই ক্ষিপ্ত স্টুডেন্টদেরকে নিয়ে তার কাছে যাই এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করি। এরকম একটা বিষয় চিলেবালা হয় এখানে। এই একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল হচ্ছে লালবাগ থানায় হচ্ছে আমাদের এক জুলাইয়ের শহীদ, তার পিতা আসছে মামলা করার জন্য ছেলে হত্যার ইয়েতে, কিন্তু ওসি সেখানকার তৎকালীন ওসি মামলা নেবে না। সে হচ্ছে হাসিনার যেই কিছু বানানো ওসি ছিল আর কি, ওদের একজন ছিল। তো সে মামলা নিবে না। আমি তাকে প্রথমে ফোন করে অনুরোধ করি যে সে তো আমাদের শহীদ, তা মামলা নিবেন না কেন? সে মামলা নিবে না, সে বিভিন্ন সিস্টেম জোটের কথা দেখায়। পরে হচ্ছে আমি সেখানে সশরীরে গিয়েও তাকে অনুরোধ করি, সে শুনবে না, সে বরঞ্চ আসেন থানা থেকে বের হয়ে যায়। পরে তো আমি হচ্ছে বাধ্য হয়ে ফেসবুক পোস্ট করে একটা আন্দোলনের সৃষ্টি করি এবং হচ্ছে ওসিকে ওই রাতেই হচ্ছে সেখান থেকে মানে তাকে প্রত্যাহার করার ব্যবস্থা করি। আচ্ছা, ওই দুটো ঘটনার পর থেকে আপনাকে মবস্টার ট্যাগ দেয়া হয়? পরপর হয় এবং দেখলাম যে এরপর থেকে আমাকে একটা গ্রুপ মবস্টার টাকা শুরু করছে। তো আমার কাছে আসলে মানে খারাপ লাগে না, অভ্যস্ত হয়ে গেছে ট্যাগ খাইতে খাইতে। আপনি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজমের সাথে যুক্ত আছেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক হওয়ার আগে আপনি এবং মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, আপনারা দুজনেই ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে দেখা গিয়েছে যে অ্যাক্টিভিজম করতেন বা বিভিন্ন ইস্যুতে মিছিল নামাতেন একসাথে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে।
তখন অনেকে আপনাদেরকে গুপ্ত শিবির বা শিবিরের দোকান বা শিবিরের বি টিম হিসেবে ট্যাগ দিত, যে ট্যাগিংটা এখনো আছে। তো এই ট্যাগিং এর সত্যতা কতটুকু? ট্যাগ তো ট্যাগই, আসলে ট্যাগিং এর সত্যতা যারা ট্যাগ দেয় তাদের কাছে আসলে ম্যাটার না। তারা ট্যাগ দিতে পারছে এটা তাদের সফলতা তারা মনে করে। বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো আপনি বললেন একটু আগে, যে আমরা হচ্ছে বিভিন্ন সাথে আন্দোলন করতাম, এটা তো এবং সাধারণ শিক্ষার্থী ব্যানারে, কোনো সংগঠনের ব্যানারে না। যেহেতু আমাদের কোনো সংগঠন নাই, তো আমরা তো কোনো সংগঠনের নাম ইউজ করতে পারি না স্বাভাবিকভাবেই, যেহেতু এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের একটা অ্যাকসেপ্টেন্সি ক্যাম্পাসে আগেও ছিল, এখনও আছে। যেহেতু আমরা কোনো অন্যায় কাজ করতেছি না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছিলাম। আপনি যদি ক্যাম্পাসের শিক্ষার্থী তাদের ভালো বলতে পারবেন, ক্যাম্পাসের যে কোনো ইনসিডেন্টের বিরুদ্ধে আমরা হচ্ছে আন্দোলন করতাম। এবং হচ্ছে কোনো ধরনের দল না থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের, অনেকেই রাজনীতি পছন্দ করে না, বাট রাজনীতির বাইরেও শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য একটা স্ট্রং ভয়েস দরকার। তো আমি মনে করি শিক্ষার্থীদের সেই ভয়েসটা আমি এবং মুসাদ্দিক হইতে পেরেছিলাম, ওই কারণে তারা হচ্ছে আমাদের সাথে থাকতো এবং সেটার ধারাবাহিকতা এখনও বজায় আছে। এখন দেখা যাচ্ছে এই সমস্ত যৌক্তিক আন্দোলনের কারণে যারা সমস্যাগ্রস্ত হইতো, যাদের বিরুদ্ধে আন্দোলন হইতো, যাদের ব্যবসা বন্ধ হয়ে যাইতো, এরা হচ্ছে প্রতিহিংসা থেকে বা আমাদের পথ চলাকে বন্ধ করে দেওয়ার জন্য, কথা বলাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ট্যাগিংয়ের ব্যবস্থা করতো। এটা আগেও করতো, এখনও করতেছে, এটা চলমান থাকবে। ট্যাগ আসলে ইউনিভার্সাল, ট্যাগ চলবেই। আচ্ছা, আপনি আসলে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হননি কেন? এর পেছনে কারণ কি? আসলে কি আপনি গুপ্ত শিবির কিনা? রাজনীতি করলে আসলে রাজনৈতিক দলগুলোকে চাপে কীভাবে রাখবো? দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করে সঠিক পথে রাখার জন্য একটা স্ট্রং ভয়েস দরকার। আমি মনে করতেছি ওইটা এখনও আমাদের দ্বারা হওয়া সম্ভব। রাজনীতি করার বয়স তো চলে যাচ্ছে না, রাজনীতি করার বয়স এখনও পড়ে আছে। এর সাথে বড় কথা হচ্ছে যেই রাজনীতির স্বপ্ন আমরা দেখি, সেই রাজনীতি স্বপ্নের হাতিয়ার হওয়ার মতো রাজনৈতিক দল আসলে আমি তেমন খুঁজে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে না যে আসলে এই প্রচলিত ধারা রাজনীতি করে এর দ্বারা আলটিমেট সিস্টেম দাঁড় করানো সম্ভব। তবুও আশা তো রাখতেই হয়, আশাবাদী থাকতেছি আর কি। রাজনীতি করার সুযোগ সামনে আসে তাহলে হয়তো করতে পারি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে ভূমিকম্পের আতঙ্ক। এই ভূমিকম্পের আতঙ্কে কিন্তু বিভিন্ন হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ক্যাম্পাসের বিভিন্ন হলকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ইমিডিয়েটলি একদিনের মধ্যে শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশনা দিয়েছে। অনেকের দেখা গিয়েছে ইন্টার্ন, টিউশন বা অন্যান্য চাকরি আছে, তো বলা যায় যে তাদেরকে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু হল ছাড়তে হয়েছে। আপনার কি মনে হয় এই একদিনের মধ্যে বা একদিনের নোটিসে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করার ব্যাপারটা কতটা মানবিক এবং কতটা যৌক্তিক? মানবিক না, শিক্ষার্থী বান্ধব না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শুধু পড়াশোনাই করে এরকম না, অনেকে টিউশন করায়, অনেকের পার্ট টাইম জব থাকে, আর অনেক কিছু থাকে। তো এই জায়গা থেকে হঠাৎ করে বলে হল ছাড়তে পারে না, একটা প্রস্তুতির বিষয় আছে। আবার এমন বাস্তবতাও আছে, আমার অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে ঈদেও বাড়িতে যায় না। অনেকের মা বাবা নেই, পরিবেশ নেই, মা বাবা নেই। অনেকে এমনও আছে যারা ঈদের দিনেও বাড়িতে যায় না। এবং যে প্রশাসন এরকম জানে, তারাও তো জানে যে অনেকে ঈদের দিনে বাড়িতে যায় না, তারা কিন্তু ঈদের সময় শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করে, পোলাও, কোরমা, পায়েস এগুলো। তো ওই একই প্রশাসন এখন হঠাৎ করে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এখানে আসলে দুইটা বিষয় প্রতীয়মান হয়। প্রথমত তাদের এই সিদ্ধান্ত শিক্ষার্থী বান্ধব না, আর দ্বিতীয়ত এখানে আসলে তাদের একটা ব্যর্থতাও প্রতীয়মান হয়, যে তারা আসলে যেই ভূমিকম্পর দোহাই দিয়ে বা ভূমিকম্পের কারণে যেটাই বলুন না কেন এই হল বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে, এটা তো আসলে এখন করার কথা না। আমি একটা বিল্ডিংয়ে 5,000 শিক্ষার্থীকে রাখতেছি, সেই বিল্ডিংটা ভূমিকম্প সহনীয় কিনা এটা তো আমার শিক্ষার্থীদের রাখার পূর্বে বিবেচনা করা দরকার ছিল। এখন হঠাৎ করে ভূমিকম্প হইলে আমি সবাইকে হল ছাড়াই দিয়ে সবাইকে বের করে দিয়ে এখন আমি চেক করবো, এটা তো কোনো মতেই শিক্ষার্থী বান্ধব প্রশাসনের বৈশিষ্ট্য হইতে পারে না। এই জায়গা থেকে প্রশাসনের ব্যর্থতা অবশ্যই আছে। এবং আরেকটা বিষয় হবে, এটাও এখানে অনেক রাজনীতিও আছে, আসলে অনেকগুলো রাজনীতি আছে, রাজনৈতিক এজেন্ডা আছে, এবং হচ্ছে এই সিদ্ধান্ত ঘিরে অনেক নতুন রাজনীতি তৈরিও হয়েছে, এটাও বাস্তবতা আছে। এবং এর সাথে এরকম বাস্তবতাও একটা আছে যে প্রশাসন তো বলেই দিয়েছে চলে যাওয়ার জন্য, বাট এখানে কিন্তু কাউকে ওরকম ফোর্স করা হয়েছে বলতে আমার কাছে মনে হয় না, কারণ অনেকে স্টিল রয়ে গেছে হলে। যারা হলে রয়ে গিয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের সাথে অনেকটা যুদ্ধ করতে হয়েছে, থাকার জন্য যুদ্ধ করতে হয়েছে, এবং এক্ষেত্রে ডাকসু সহায়তা করেছে। আমরা কিন্তু প্রত্যেক হলে হলে গিয়েছিও, কিন্তু ডাকসু থেকে এরকম কোনো ক্লিয়ার নির্দেশনা বা ইনস্ট্রাকশন শিক্ষার্থীদেরকে দেওয়া হয়নি কেন? দেখা গিয়েছে যদি আগে থেকে এই ক্লিয়ার নির্দেশনাটা দেওয়া থাকতো যে যাদের খুব বেশি প্রয়োজন বা এমার্জেন্সি আছে তারা হলে থাকতে পারবে, তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে এই বিড়ম্বনায় পড়তে হতো। ডাকসু কিন্তু আসলে প্রশাসনের পার্ট না,
ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের একটা অংশ, তাদের একটা ভয়েস, এইটুকুই। ডাকসু আসলে সিদ্ধান্ত দিবে, তাদেরকে নির্দেশনা দেবে শিক্ষার্থীদেরকে, এটা কিন্তু অথরিটি ডাকসুর নাই। ডাকসুর যেটা আছে শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য শিক্ষার্থী হয়ে কথা বলার যে বিষয়টা, সেটা কিন্তু ডাকসু করতেছে। এবং সেটা ডাকসু কিন্তু আমরা কিন্তু আমাদের বিপি সহ প্রত্যেকটা হলে গিয়েছি, আপনার হলেও গিয়েছিলাম, যারা যারা আছে। অনেক রাত হয়ে গিয়েছিল, আমরা প্রায় রাত 10:30 পর্যন্ত আমাদের প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ ধরে এটা আমি শেয়ার করতেছি, কারণ হচ্ছে এখানে আসলে সিদ্ধান্তহীনতার একটা বিষয় ছিল, এবং হচ্ছে আসলে কি করবো, আলটিমেটলি কি হচ্ছে। এবং হল খালি করার নির্দেশনা ছিল কিন্তু বিকেল 5টার মধ্যে। সেক্ষেত্রে আমরা যে কজন শিক্ষার্থী 10:30 পর্যন্ত ছিলাম, তারা কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। এটা তো বাস্তবতা আছে, কারণ হঠাৎ করে এরকম একটা বিষয় ঘটেছে। কেন ডাকসু কি করতে পারতো? 10:30টার সময় ডাকসু এসে যে বিভিন্ন হলে গিয়ে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে যে এনশিওরিটি দিয়েছে যে না তারা থাকতে পারবে, মানে যেই স্টেপটা তারা পরে নিয়েছে, ডাকসু 5 ঘন্টা পরে যে স্টেপটা নিয়েছে সেটা 5 ঘন্টা আগে নেয়নি কেন? ডাকসু স্টেপ নিয়েছে যে যারা অলরেডি হলে আছে এরা যেন সমস্যা ফেস না করে। যেমন হচ্ছে অনেক হলে কিন্তু এরকম বিষয় ছিল যে ক্যান্টিন বন্ধ করে দেয়া, গ্যাস লাইন বন্ধ করে দেয়া, বিদ্যুৎ বন্ধ করে দেয়া। এখন ডাকসু যখন জানতে পারছে যে আসলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঘোষণা দেওয়ার পরেও অনেক শিক্ষার্থী যাচ্ছে না, তো যারা যাচ্ছে না তারা তো শিক্ষার্থী, তাদের অধিকার তো নিশ্চিত করতে হবে। এই জন্য ডাকসু হচ্ছে মেইনলি তারা যেন সমস্যা ফেস না করে, এই জন্য ডাকসু গিয়েছে। এটা তো এরকম না যে ডাকসু এখানে কোনো সিদ্ধান্ত দিবে যে না যাচ্ছি না, এরকম তো বিষয় না। ডাকসু যেটা করতে পারে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারে, ওইটা তো ডাকসু করতেছে। এখানে আসলে আমি তো প্রথমে বলেছি পুরো ব্যাপারটা আসলে প্রশাসনের একটা ব্যর্থতাই। আসলে প্রশাসন তাদের শিক্ষার্থী সেফটি এনশিওর করতে পারে নাই, হুট করে সবাইকে নামায় দিয়ে মানে চেক করবে এখন, এটা তো আসলে কোনো যৌক্তিক বাস্তব কোনো পন্থা না। 15 দিনের একটা সময় দিয়েছে, আপনার কি মনে হয় যে এই 15 দিনে ফাটল পুরোপুরি সংস্কার করা সম্ভব হবে? আমি যতদূর জানি এখানে আসলে এই 15 দিনে তারা যেটা করবে সেটা হচ্ছে বোর্ড থেকে প্রতিনিধি টিম এনে তারা হচ্ছে চেক করা হবে আর কি, যে কোন কোন বিল্ডিং হচ্ছে ভূমিকম্প আশঙ্কায় আছে, কোন কোন বিল্ডিং ভূমিকম্প সহনীয় মাত্রায় আছে, এবং যেই বিল্ডিংগুলো হচ্ছে খুব বেশি ভালনারেবল আছে, দুর্ঘটনা ঘটতে পারে, প্রয়োজনে হচ্ছে ওই হল বা ওই বিল্ডিংয়ের শিক্ষার্থীদেরকে অন্য কোনো বিল্ডিংয়ে শিফট করে দিয়ে ওইটা সংস্কারের কাজটা করবে। আমি যতদূর জানি আর কি 15 দিনে। এখন এটা আসলে সেটা কি শিক্ষার্থীরা থাকলে করতে পারতো না বা করা সম্ভব হতো? পারতো, তবে হয়তো যেটা একটু সহজ হইতো আর কি প্রশাসনের জন্য। প্রশাসন তাদের সুবিধা চিন্তা করে শিক্ষার্থীদেরকে বের করে দিয়েছে, এটা আসলে প্রশাসন শিক্ষার্থী বান্ধব আচরণ কোনো সময় করে না, এটা অবশ্যই প্রথমে বলেছি আমি। অবশ্যই। আচ্ছা, এর পেছনে অন্য কোনো স্বার্থ আছে কিনা? দেখা গিয়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের 2টি হলের শিক্ষার্থীরা, মুহসিন হল এবং মৈত্রী হলের শিক্ষার্থীরা কিন্তু তাদের ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় কর্মচারীদের ভবনে গিয়ে উঠেছে বা সেই ভবনে গিয়ে তারা আশ্রয় নিয়েছে আর কি। তো কর্মচারীদের ভবন থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার একটি উপায় বা স্বার্থ উদ্ধারের কোনো উপায় ছিল কিনা এই নোটিশ দেয়া? দেখেন, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া একটা বড় সিদ্ধান্ত। যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে অনেক সমস্যা হইলেও অনেক সময় একটা ক্লাস বন্ধ ক্যান্সেল, একটা পরীক্ষা বন্ধ ক্যান্সেল করে না, সেখানে একটা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ করে দিচ্ছে, এটা একটা বড় সিদ্ধান্ত। এখানে এত বড় একটা সিদ্ধান্ত একটা সিলি বিল্ডিং বাঁচানোর জন্য কর্মচারীর হাত থেকে নেওয়া হবে, এটা আমার কাছে আসলে যৌক্তিক মনে হচ্ছে না। আর বিশ্ববিদ্যালয় আসলে যেটা এখন যেটা আপনি যেটা বলেন আর কি, যে মুহসিন হল, কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা যে কর্মচারীদের বিল্ডিংয়ে উঠে গিয়েছে, এই শুধুমাত্র কর্মচারীদের বাঁচানোর জন্য এত বড় সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে না। এখানে বাস্তবতা কিছুটা অবশ্যই আছে, কারণ আমরা দেখেছি কিন্তু ওই দিনের পরে কিন্তু আরও 2 দিন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প আসার কিন্তু কিছুটা হলেও আছে। এখন হুট করে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, আল্লাহ না করুক, এই বাস্তবতাও আছে। এখানে আসলে অনেকগুলো বাস্তবতা আছে, আসলে সত্যি কথা বলতে কোনো স্বার্থ জড়িত নেই, থাকতেও পারে। এখানে তো আসলে একটা পক্ষ খেলতেছে না, এখানে আসলে অনেক পক্ষ খেলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ করে দেয়া এত বড় একটা বিষয়, সিদ্ধান্ত, এবং হচ্ছে সামনে নির্বাচন, অনেকগুলো বিষয় এখানে আছে। এখানে আসলে যে একটা পক্ষ রাজনীতি করতেছে এরকম না, এখানে আসলে প্রত্যেকটা পক্ষ রাজনীতি করতেছে। এখন যার পক্ষে যাচ্ছে সে হয়তো এটাকে অ্যাপ্রিশিয়েট করতেছে, যার পক্ষে যাচ্ছে না সে সেটা নিয়ে সমালোচনা করছে। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম ভাই, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। ডাকসুর ভিপি হওয়া সত্ত্বেও, শিক্ষার্থীদের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হওয়ার পরেও নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে রাজনীতি করার অধিকার প্রত্যেকেরই আছে। এখন সে রাজনীতি করতে গিয়ে ধরেন সাদিক কায়েম, সে জামায়াতের রাজনীতিকে প্যাট্রোনাইজ করতেছে, এখন এটা সে করতে পারে, বাট তাকে হচ্ছে আগে ইনশিওর করতে হবে সে যেখানকার প্রতিনিধি, ডাকসুর প্রতিনিধি, ডাকসুর কাজে কোনো হ্যাম্পার না হয়। ডাকসুর কাজ ঠিকঠাক মতো করার পরে সে যে রাজনীতি করে সেটা অ্যাপ্রিসিয়েটেবল, বাট সে যদি ডাকসুর কাজকে হ্যাম্পার করে, সে যে নিজের রাজনৈতিক এজেন্ডা সেটা বাস্তবায়ন করে, এটার অবশ্যই আমরা সমালোচনা করব। আর এখানে আসলে এখন তো ক্যাম্পাস বন্ধ,
এবং হচ্ছে সাদিক ক্যাম এখানে উপস্থিত না থাকলেও আমাদের একজন উদাহরণ আছে প্রবাসী নেতা যে বিদেশ থেকে দল চালায়, এরকম করে সাদিক ক্যাম কিন্তু আমাদের মানে ডাকসুর যে কার্যক্রম যেটা রেগুলার প্রসেস এটা কিন্তু সে মনিটরিং করতেছে এবং সেখানে সে ভূমিকা রাখতেছে। বাট আমার কাছে যেটা বললাম আর কি, যে সে যদি রাষ্ট্রের কাছে হ্যাম্পার না করে রাজনীতি করতে চায় সে করতে পারে, এটা তার। আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে একটা বিষয় আর একটু বলি আর কি, সেটা হচ্ছে আপনি যেটা বলেন যে রাষ্ট্রের প্রতিনিধি হয়েও সে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন কেন করতেছে, এটা তো আসলে মানে প্রশ্নটা হলো না, কারণ সে তো ছাত্র শিবিরের একজন প্যানেল থেকেই সে আসছে এখানে, সে তো আগে থেকে রাজনীতি করতেছে, শিক্ষার্থীরা তো সেটা জেনে তাকে ভোট দিয়েছে। তো এখানে আসলে এখন এই প্রশ্ন কেন আসে সে ডাকসুর প্রতিনিধি হয়েও কেন রাজনীতি করতেছে, সে রাজনীতি আগে থেকেই করতো। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন যে সাদিক কায়েম ভাই আসলে এখানে না থাকলেও তিনি আসলে ব্যাপারগুলো দেখছেন, ডাকসুরি ব্যাপারগুলো হ্যান্ডেল করছেন, এই কার্যক্রমগুলো তিনি তদারকি করছেন আর কি। তো শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা গুঞ্জন আছে যে আগামী নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করে এই কাজটা করা হয়েছে, বন্ধ ঘোষণা করার কাজটা করা হয়েছে যাতে করে নির্বাচনী প্রচারণা তাদের জন্য সহজ হয়। এই ব্যাপারটা কতটুকু সত্য? এই গুঞ্জনটা আসলে সবার মধ্যে না, একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা হচ্ছে প্রচার করছে যে এরকম একটা গুঞ্জন আছে, থাকতেও পারে, অসম্ভব কিছুই না। আমি তো প্রথমেই বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে কেন্দ্র করে এখানে অনেকগুলো পক্ষ এখানে খেলতেছে, সামনে নির্বাচন, তারপরে হচ্ছে আর অনেকগুলো বিষয় আছে। দেশের এখন সংকটাপন্ন একটা অবস্থা, আওয়ামী লীগ ফিরবে না, খালেদা জিয়ার এই অবস্থা, তারেক রহমান দেশে ফিরবে না, অনেকগুলো বাস্তবতা এখানে আছে আসলে। সো এইসব বাস্তবতার বিষয়গুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে রাজনীতির কেন্দ্রবিন্দু, টু বি অনেস্ট। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হবে এটা হচ্ছে পরবর্তী রাজনীতির গতি নির্ধারণ করে দেয়। এখানে তো আমি আগেই বলেছি আসলে থাকতেই পারে আবার নাও থাকতে পারে, তার মানে বিশেষ কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ এখানে থাকতেই পারে নাও থাকতে পারে বন্ধদের পেছনে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি এটা সম্পূরক প্রশ্নই। সাদিক কায়েম ভাই যেভাবে শোডাউন দিয়েছেন সেই একইভাবে কিন্তু এর আগে আমরা দেখেছি যে আরেকজন এনসিপির রাজনৈতিক নেতা সার্জিস আলম, তিনিও একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা, তো তিনিও সেই একইভাবে শোডাউন দিয়েছিল। দেখা গিয়েছে যে বর্তমানে লোকজন আসলে সাদিক কায়েম ভাইয়ের এই ব্যাপারটাকে অনলাইনে অ্যাপ্রিসিয়েট করলেও সার্জিস আলমের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাকে তারা নেগেটিভলি নিয়েছিল এবং অনলাইনে অনেক সমালোচনাও হয়েছিল। তো একই বিষয়, একইভাবে করা বিষয় দুইভাবে দেখার কারণ কি? পজিটিভ এবং নেগেটিভ দুইজনের ক্ষেত্রে দুই রকম মতামত থাকার কারণ কি? ইট টোটালি ডিপেন্ডস অন পিপলস পারসেপশন। মানুষ আসলে বিষয়টা যেভাবে দেখে সে সেভাবে ব্যাখ্যা করে। দেখা যাচ্ছে কেউ সাদিক কায়েমের বিগ ফ্যান, তার কাছে সাদিক কায়েম অন্যায় করলেও অন্যায় না, আবার অন্য কেউ সেম কাজ করলে তার কাছে এটা অন্যায়। এখন এই যে শোডাউনের বিষয়টা, এটা আসলে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে খুবই নর্মাল একটা ব্যাপার। যদিও আমরা মুখে বলি নতুন বন্দোবস্ত, আমরা এই কালচারে পরিবর্তন চাই, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে পুরোনো কালচারেই আবার আমার সঙ্গে আবদ্ধ হচ্ছি। এই কালচারে পরিবর্তন হওয়া দরকার, রাজনীতি হওয়া উচিত মেধাভিত্তিক। এভাবে শোডাউন বা কয়েকদিন আগে যে এটা দেখলাম যে পাবনা গেতে অস্ত্রের ঝঞ্ঝনানি, এই যে পূর্ণ রাজনৈতিক কালচার, এখন দুঃখ এখানে যাদেরকে দিয়ে আশা করি রাজনৈতিক কালচারগুলো ভাঙবো, পূর্ণ রাজনৈতিক কালচার, এখন তারাও যদি স্ট্রাকচারে ঘুরে ফিরে আবদ্ধ হয়ে যায়, তাহলে আসলে আমরা যারা স্বপ্ন দেখতে পছন্দ করি তারা আসলে বাধাগ্রস্ত হই। দুঃখটা এখানেই আসলে। আচ্ছা, তো বিশ্ববিদ্যালয়ের যেই সংস্কার 15 দিনের জন্য যে বন্ধটা দেয়া হয়েছে, 15 দিনের মধ্যে এই সংস্কার কার্যক্রম কতটুকু ত্বরান্বিত হবে বলে আপনি মনে করছেন? আমরা দেখতে পেয়েছি যে মহসিন হলের যেই ফাটলগুলো আছে সেই ফাটলগুলোতে কিন্তু ছাদের দিকে আসলে ঝাড়ু দিয়ে হচ্ছে সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে। তো এইগুলো আসলে কি আদতেও সংস্কারের জন্যই বন্ধ দেওয়া হয়েছে নাকি এটা কেবল আইওয়াস ছিল? আচ্ছা, মহসিন হলের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা তো সেদিন হচ্ছে মহসিন হল সংসদের নেতৃবৃন্দ সহ ডাকসু নেতৃবৃন্দ সহ আমাদের ভিসি স্যার ছিলেন, আমরা বসেছিলাম আর কি। সেখানে হচ্ছে বইটা একটা প্রতিনিধি টিমও ছিল। তো মেইনলি ব্যাপার হচ্ছে যেই বিষয়টাকে বলা হচ্ছে যে রিপোর্টটাকে, যে বইটার একটা রিপোর্ট আছে যে মহসিন হল হচ্ছে বসবাসের যোগ্য না। এখন যেই টিম ছিল প্রতিনিধি টিম, তারা বলতেছে ওই রিপোর্টটা আসলে ভুয়া, আর কোনো রিপোর্টই ছিল না। এখন এখানে আসলে একটা ট্রাস্টের বিষয় আছে, কারণ আমি জানি যে আমার হল সম্পর্কে বইটার বিশেষজ্ঞরা বলে গেছে বসবাস যোগ্য না। এখন আবার দুদিন পরে এসে বলতেছে না যোগ্য, ওটা আগের একটা ভুল ছিল, ট্রাস্টের একটা বিষয় ছিল না। এমন হইতে পারে যে হয়তো বা এগুলো করার মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে যে না তোমরা থাকো এখানে, যোগ্য আসলে বসবাসের, অযোগ্য এরকম না, এটা হইতে পারে। এটা আসলে ওই যে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, স্বাভাবিকভাবে এগুলো তো মেরামত করতে হবে, দেখতে তো খারাপ। আমরা দেখেছি রডও কিন্তু সেখানে গাছের বাকলের মতো উঠে আসছে। হ্যাঁ, মহসিন হল তো বেশ ঝুঁকিপূর্ণ আর কি, এটা তো আমরা সবাই জানি। এখন দেখা যাক প্রশ্ন পদ্ধতি করতে পারে, তো আমার কাছে এটা আসলে খুব বেশি পছন্দ হয় না আর কি বিষয়টা।
আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আপনি কি রেডি? ওকে। আচ্ছা, এবি জুবায়ের ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দিবে? বলা যাচ্ছে না। গুঞ্জন শোনা যাচ্ছে আপনি নিজে একটি রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন, এটা কি সত্য? হতেও পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন নিড, ডিপেন্ডস অন পাবলিকস পারসেপশন। আচ্ছা, এবারে 5 জন ব্যক্তির নাম বলবো, তাদেরকে এক বাক্যে সংজ্ঞায়িত করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনাকে আসলে এক বাক্যে সংজ্ঞায়িত করাটা কঠিন। মাঝে মধ্যে মনে হয় বেশ লড়াকু সৈনিক, আর মাঝে মধ্যে মনে হয় সুবিধাবাদী। আচ্ছা, পরবর্তীতে যার নাম বলবো তিনি হচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তার নাম শুনলে মাথায় হচ্ছে একটা কথাই বেশ বারবার ঘুরে আর কি। উনি হচ্ছে সিলেট যখন বন্যা হয়েছিল তখন গিয়ে হচ্ছে যেভাবে আন্তরিকভাবে বলছে যে আমরা আপনাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি নাই, আপনাদের ভাই হিসেবে আসছে। যদি ভাই মনে করেন, ভাইরা যেমন হচ্ছে বাড়ি থেকে যে কি যেন বলবো গাছের লাউটা পুকুরের মাছটা নিয়ে আসে, এরকম হিসেবে নিয়ে আসছে। তো এটা আমার খুব কানে বাজে, আন্তরিক মনে হয় বেশ। আচ্ছা, নুরুল হক নূর। নুরুল হক নূর যদি রাজনৈতিক সততা বজায় রাখতে পারে, সংশোধন হইতে পারে, সামনে ভালো করবে। কি ধরনের সংশোধন? রাজনৈতিক সততার জায়গায়। আচ্ছা, সার্জিস আলম। সেম টু নুরুল হক নূর। মেঘমল্লার বসু। মেঘমল্লার বসু শুনলে আমার মানে লাল সন্ত্রাসের হুমকিটা বিষয়টা মনে পড়ে আর কি। উগ্র বামপন্থী নেতা আসলে সে। আপনার প্রিয় 3 জন রাজনীতিবিদের নাম? ওরকম অর্থে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, তারপরও যদি বলতে হয় প্রথমত আমাদের এখানকার প্রেক্ষিতে শেরে বাংলাকে ফজলুল্লাহ উনি আসবেন, এরপরে হচ্ছেন ইমাম তাইমিয়া আসবেন, এবং হচ্ছে ওমর আর মুক্তার আসবেন, যাকে বলা হয় লিবিয়ার মরুসিংহ। আচ্ছা, এবি জুবায়ের 3টি ভালো গুণ এবং 3টি খারাপ গুণ। ভালো গুণ আসলে খুঁজে পাচ্ছিলাম না। আমার আসার পথে হচ্ছে বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করে কিছু গুণ লিখে নিয়ে আসছি আর কি। ওর ভাষ্যমতে প্রথমত হচ্ছে যে কোনো বাজে পরিস্থিতিতেও সাহস করে দাঁড়িয়ে যাওয়া, এই একটা গুণ নাকি আমার মধ্যে আছে। আবার একটা বিষয় হচ্ছে, এটা আমি নিজেও ফিল করি যে কোনো একটা বিষয় মানুষকে কনভিন্স করার একটা গুণ, এটা হয়তো বা আছে। আর একটা বিষয় হচ্ছে শেখার আগ্রহ আর কি। এটা পড়ালেখার ক্ষেত্রে হইতে পারে, আবার আছে বিভিন্ন স্কিলস, যেমন আমি হচ্ছে যে গাড়ি চালানো, বাইক চালানো, এই ধরনের হাবিজাবি বিভিন্ন বিষয় শেখার আগ্রহ আছে আর কি। এটা গুণ হইলে হইতে পারে। আচ্ছা, 3টি খারাপ গুণ। খারাপ গুণ প্রথমত হচ্ছে মাঝে মধ্যে নিজের উপর মানে মেজাজের উপর কন্ট্রোল হারাই ফেলে আর কি। এটা একটা খারাপ গুণ। অনেকে বাবা বাবা বলেও কনভিন্স করতে পারে না, এই একটা বিষয়। আর একটা হচ্ছে এটা আসলে খারাপ গুণ, সেটা হচ্ছে 5 তারিখের পর থেকে পড়াশোনার অবস্থা খুবই খারাপ, পড়াশোনা একদমই। কিন্তু আমরা তো দেখেছি আপনার সিজিপিএ ভালো, আপনি পোস্ট দিয়েছিলেন আলহামদুলিল্লাহ 3.63। একাডেমিক পড়াশোনার বাইরেও তো একটা পড়াশোনা হিউজ জায়গা আছে, ওই পড়াশোনাটা খুবই গ্যাপ হয়ে গেছে। আর একটা খারাপ গুণ হচ্ছে বাইরেতে একটু কম যাওয়া হয়, এটা যাওয়া উচিত। আচ্ছা, কোন জিনিসটি না থাকলে জুবায়ের বিন নেসারি আসলে এবি জুবায়ের হয়ে উঠতো না? হয়তোবা কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাগ্রেসিভনেস। আচ্ছা, 3টি রাজনৈতিক দলের নাম বলবো, তাদের সমালোচনা করতে হবে। ওকে। বিএনপি। বিএনপি আসলে আমাদের দীর্ঘ সময়ের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোগী, বাট সমস্যা হচ্ছে বিএনপির প্রান্তিক পর্যায়ে কন্ট্রোল নেই, যার কারণে হচ্ছে যে কোনো একটা বিষয়ে বিএনপির প্রান্তিক পর্যায়ে পর্যন্ত যাইতে যাইতে লন্ডভন্ড হয়ে যায়, এবং হচ্ছে যার ফলে এই যে 5 তারিখের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে সামাজিক পরিস্থিতি, এটা বিনষ্ট হয়ে যাওয়ার পেছনে বিএনপির এই নেতাকর্মীদের একটা হাত আছে। আপনারা দেখবেন যে এই কাজগুলো আওয়ামী লীগ করতো, সেই সেম কাজগুলো হয়তোবা দলীয় কমা ঠিকমতো না মানার ফলে, অথবা অন্য কোনো কারণে, যে কারণে হোক না কেন, হয়তোবা দীর্ঘদিন না খেয়ে থাকার যেটা ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে হঠাৎ করে নিবারণ করতে যাওয়ার ফলে, যে কারণে হোক না কেন সেম কাজগুলো বিএনপি এখন করতেছে। আপনি যে কোনো জায়গায় দেখবেন 5 তারিখের পর থেকে এত 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 অভিযোগ পেয়েছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে এত এত অভিযোগ পেয়েছি, ভাই অমুক জায়গায় চাঁদাবাজি করতেছে, ভাই অমুক জায়গায় আমার বাড়ি দখল করে নিচ্ছে, অমুক জায়গায় হচ্ছে বালু তুলে ফেলতেছে, পাথর তুলে ফেলতেছে, এই বিষয়গুলো হইতেছে। এটা আসলে মানে সবচেয়ে খারাপ দিক আসলে, এই বিষয়গুলো বিএনপিকে ভোগাবে সামনে। আচ্ছা, জামায়াত। জামায়াতের সমালোচনা বলতে আমার কাছে মনে হয় যে জামাত একটা ইসলামী দল এবং হচ্ছে রাজনৈতিক দল, এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে পারে নাই। আমার কাছে মনে হচ্ছে সে নিজেকে মাঝে মধ্যে অতি বেশি রাজনৈতিক করতে গিয়ে ইসলামী সত্তাটা হারাই ফেলায়, আবার মাঝে মধ্যে ইসলামিক হইতে গিয়া তার রাজনৈতিক যেই কার্যক্রম ওইটা আসলে ব্যালেন্স করতে পারে না। আচ্ছা, পরবর্তীতে এনসিপি।
এনসিপির সবচেয়ে বড় সমস্যা এনসিপি যারা পরিচালনা করে নেতৃবৃন্দ তাদের মানসিক সংকীর্ণতা, তাদের আসলে মন উদার না, এবং তারা হচ্ছে যেহেতু এনসিপিটা গঠিত হয়েছে আমাদের চোখের সামনেই, এবং হচ্ছে আমাদের ভাই ব্রাদারদের একটা অংশই এনসিপির এখন লিডিং পর্যায়ে আছে। সো এটা আমি বলতে পারি যে আসলে তাদের মনটা একটু উদার করা উচিত। তারা খুবই সংকীর্ণ মনা, এবং তাদের এই সংকীর্ণতা পরিহার করতে পারলেই তরুণ প্রজন্ম তাদের যে আস্থার বাতিঘর হিসেবে এনসিপি খুঁজে নেবে। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় যেতে পারে বলে আপনি মনে করেন? এতদিন তো মনে হচ্ছিল যে বিএনপি চলে আসবে, বাট এখন মনে হচ্ছে যে মানে পালের হাওয়া একটু ঘুরে গিয়েছে। এখন কি জামায়াত আসতে পারে? জামায়াত আসার সম্ভাবনাও আছে। আচ্ছা, বলা যাচ্ছে না আসলে। এবারে একটু জাতীয় রাজনীতির দিকে চলে যাচ্ছি। পিআর পদ্ধতি নিয়ে আপনার মতামত কি? পিআর পদ্ধতি ভালো একটা পদ্ধতি, বাট বাংলাদেশের মতো একটা জায়গা এটা আসলে কতটুকু প্রয়োগযোগ্য এটা আসলে পুনরায় বিবেচনা করার দরকার আছে। আচ্ছা, গণভোটের প্রশ্নগুলো নিয়ে আপনার কি মতামত রয়েছে? হ্যাঁ, গণভোটের প্রশ্নগুলো ভালো, তবে আরেকটু ইনক্লুসিভ হইতে পারতো। যেমন হচ্ছে এখানে আওয়ামী লীগের বিষয়ে একটা প্রশ্ন আসতে পারতো, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, এটা আসলে পূর্ণাঙ্গ হইতো। গণভোট নিয়ে আপনার পারসেপশন কি, যে মানুষজন এটা কিভাবে নিবে? গণভোট হওয়ার পরে এটা কি হ্যাঁ ভোটের সম্ভাবনা বেশি হবে নাকি না ভোট আসার সম্ভাবনা বেশি? সত্যি কথা বলতে গণভোটটা আসলে মানুষকে সরকার বোঝাইতেই পারে নাই যে গণভোটটা কি, কেন হচ্ছে, কেন দেওয়া দরকার। আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে জনগণের সাথে সরকারের একটা জনসম্পৃক্ততার যে বিষয় সেখানে অনেকখানি গ্যাপ রয়ে গিয়েছে। দেখেন গণভোটটা আসলে কীভাবে হবে এটা কিন্তু মানুষ ঠিক মতো এখনও বলতে পারতেছে না। বলা হচ্ছে যে নির্বাচন গণভোট একই দিনে হবে, কীভাবে হবে? দেখা যাচ্ছে 4টা প্রশ্ন আছে, আমার 2টা প্রশ্নে আমি হ্যাঁ, 2টা প্রশ্ন না, এটা আমি কীভাবে এনশিওর করব? আবার কোন কেন্দ্রে কীভাবে হবে, এগুলো কিন্তু এখনও মানুষের কাছে ক্লিয়ার না পুরোপুরি। তো এই বিষয়গুলো যদি মানে সরকার আরও বেশি মানুষকে মানুষের ভাষায় বোঝাইতে পারে, মানুষকে ওন করাইতে পারে, তাহলে অবশ্যই মানুষ এটা ওন করবে। এবং হচ্ছে যেহেতু বাংলাদেশের মানুষ সবসময় মুক্তিগামী, এবং হচ্ছে জুলাইকে খুব কাছ থেকে দেখেছে, এবং জুলাইয়ের যে ক্ষত সেই ক্ষত এখনও শুকায় নাই, মানুষ অবশ্যই গণভোটকে সাদরে গ্রহণ করবে। বাট সরকারকে আরও বেশি জনসম্পৃক্ত হইতে হবে, প্রান্তিক পর্যায়ে মানুষকে গণভোটে গুরুত্ব বোঝাইতে হবে। গণভোট কীভাবে হবে প্রসেসটা পুরোপুরি মানুষের কাছে ক্লিয়ার করতে পারলে গণভোটটা আরও বেশি মানুষ গ্রহণ করবে। আচ্ছা, এবার একটু নির্বাচনী জোটের দিকে চলে যাচ্ছি। আমরা কিছুদিন আগে একটা গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে আপ বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি আর হচ্ছে এনসিপি মিলে একটা রাজনৈতিক জোট গঠন করবে। আপনার কি মনে হয় যদি তারা মিলে একটি জোট গঠন করে সেটা মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে কিনা, বা আপনি এটাকে কিভাবে দেখেন এই জোট গঠনটাকে? জোট গঠন তো ভালোভাবে দেখি, বাট মানুষের কাছে আমার কাছে মনে হয় না খুব বেশি গ্রহণযোগ্য হবে। কারণ যে দুইটা নাম বললেন এনসিপি এবং হচ্ছে এবি পার্টি, দুইটাই আসলে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত মানুষের সাথে সম্পর্কটা অতটা নাই যতটা বিএনপি জামায়াতের আছে। না, বাংলাদেশেরও নাই। দুইটাই তো মানে এনসিপি তো খুবই নতুন পার্টি, নতুন এসে ভালো করতেছে, বাট এখন ওই পরিমাণ ভালো করতে পারে না। যেই পরিমাণ ভালো করলে নতুন একটা ছোট পার্টির সাথে জোট করে সে নির্বাচনে একটা ভালো অংশ লাভ করতে পারে। আমার কাছে মনে হচ্ছে না ওই পরিমাণ গ্রহণযোগ্যতা এনসিপি এখন পর্যন্ত হয়েছে। বাট জোট হইলে খারাপ না, কারণ ওদের রাজনৈতিক প্রেক্ষিতে খারাপ না, কারণ জোট হইলে একসাথে কাজ করতে পারবে, এটাই। আচ্ছা, অনেকে বলছে যে এই জোটটা যদি হয় তাহলে এটা জামায়াতের নতুন একটা দোকান হবে, যেমনটা তারা আপ বাংলাদেশকে বলে সাধারণত, যে আপ বাংলাদেশ হচ্ছে জামায়াতের একটা দোকান। আপনিও কি এরকম মনে করেন কিনা? দেখেন, এগুলো আসলে রাজনৈতিক পরিভাষা। রাজনৈতিক পরিভাষায় কেউ কাউকে দোকান বলে, কেউ কাউকে পার্টি বলে। এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে আমি আসলে কি হাসিল করতে চাই। আমি এই ধরেন আপ বাংলাদেশের কথাই বললাম, আপ বাংলাদেশকে আমি বলবো জামায়াতের দোকান, যখন আমি চাইবো যে এই আপ বাংলাদেশ যাতে নতুন করে দাঁড়াইতে না পারে, যাতে করে এটাকে জামাত বলে ফ্রেমিং করে আমি থামাই দিতে পারি, এটা হচ্ছে আমার পারসেপশন। আবার আমি যদি চাই যে না, আপ বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক একটা ধারা সৃষ্টি করার চেষ্টা করতেছে, তাহলে আমি বলবো যে আপ বাংলাদেশের নতুন প্ল্যাটফর্ম, উই শুড প্যাট্রোনাইজ দেম, এটা আমি বলতে পারি। কারণ এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে আমার পারসেপশনের উপরে, কারণ এটা আসলে আমার ওরকম পারসেপশন হচ্ছে না। আমি আশাবাদী আর কি, নতুন বাংলাদেশে যারা রাজনীতি করতে আসবে আমি প্রত্যেককে নিয়ে আশাবাদী, যদি না তারা পুরনো রাজনৈতিক স্ট্রাকচারে আবদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবার একটু আওয়ামী লীগ পুনর্বাসন ব্যাপারে বলতে চাই আর কি। আপনি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন যে বিএনপির মহাসচিবকে নিয়ে, যে তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে অনেকটা সক্রিয় ভূমিকা রাখছেন। এমন আরও অনেক জিনিস আমরা আশেপাশে দেখতে পাই যে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে হেল্প করছে। এই অভিযোগটার সত্যতা আসলে কতটুকু? দেখেন, এখানে আসলে অনেকগুলো পয়েন্ট আছে। টু বি ভেরি ফ্রাঙ্ক, সামনে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক অনেক বড় একটা ফ্যাক্ট। ধরেন আওয়ামী লীগ যারা ছিল সবাই তো বিদেশ পালাই যায় নাই, অনেকেই তো দেশে আছে এখনও। হয়তো আওয়ামী লীগ পরিচয় দিচ্ছে না, বাট মনে মনে আওয়ামী লীগ তো অনেকেই আছে এখনও। প্রান্তিক পর্যায়ের সংখ্যাটা একদম কম না। এখানে আওয়ামী লীগের ভোটগুলো দলে টানার জন্য রাজনৈতিক দলগুলো যে পলিসি গ্রহণ করতেছে, আমাদের আসলে এই পলিসিগুলো ভালো মতো
পর্যবেক্ষণ করতে হবে যে কার পলিসিতে আওয়ামী লীগকে দল হিসেবে ফিরিয়ে আনার চক্রান্তটা বেশি দেখা যাচ্ছে। এইটা আমি চাইলেও থামাইতে পারবো না, আমি বলতে পারবো না যে আওয়ামী লীগের ভোটগুলো কোথাও যাবে না, এটা আমি বলতে পারবো না। বিএনপি চাইবে আওয়ামী লীগের ভোটগুলো তারা নিতে, জামায়াত চাইবে নিতে, সবাই চাইবে, এটা খুবই স্বাভাবিক। এখন আমাদের দেখতে হবে আসলে যে তাদের চাওয়ার প্রক্রিয়াটা কীরকম। দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যেই বক্তব্যটা দিয়েছিলেন সেখানে যে আমরা আওয়ামী লীগের নামে সবগুলো মামলা তুলে নিচ্ছি, এটার মানে কি? তার মানে কি আওয়ামী লীগের দায় মুক্তি দেয়া? মামলা মানে কি আমি আপনার দায় আছে, আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি, এখন মামলা তুলে নিচ্ছি মানে কি? দায় মুক্তি দিচ্ছি আপনাকে, এটা তো কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। আবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আমি যেটা বলেছিলাম যে সুবিধাবাদী মনে হয় মাঝে মধ্যে, এটা তো মানে বাস্তবতাও আছে। আমরা জুলাইতে তো যখন তার থেকে যোগাযোগ করেছিলাম, সে তো আমাদেরকে উৎসাহিত করে নাই, উৎসাহিত করেছে। তার মানে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আপনারা সাহায্য পাননি জুলাইয়ের সময়ে? ওই অর্থে না, সাহায্য আমরা পেয়েছি। বিএনপি জামাতে আন্দোলনে সম্পৃক্ত না হলে জুলাই সফল হতো না। জুলাইকে ঢাকা থেকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিএনপি জামাত স্পেশালি ছাত্র শিবির ছাত্র দলের ভূমিকাটা অনেক অনেক বেশি ছিল। এরা সক্রিয় না থাকলে আমরা জীবনেও জুলাই সফল করতে পারতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু করছি, আমাদের কজন চিনতো, আমাদের পোস্ট মানে কজন মানুষ পড়তো যে আমাদের কথায় মানুষ রাস্তায় নামবে, এগুলো তো শিবির করছে, ছাত্র দল করছে, তারাই তো প্রান্তিক পর্যায়ে মানুষ রাস্তায় নামাইছে। তাদের প্রত্যক্ষ হেল্প ছাড়া করতে পারতাম না। ব্যাপারটা হয়েছে যে বিএনপির মধ্যেও তো অনেকগুলো ফ্র্যাকচার আছে, অনেকগুলো ভাগ আছে। বাট এই যে যার কথা বললাম স্পেসিফিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই লোকটার কাছে আমরা যখন রিস্ক করেছিলাম, ওনার কাছ থেকে আমরা সরাসরি ফিডব্যাক পাই নাই সাহায্য করার, বরঞ্চ নিরুৎসাহিত হয়েছিলাম, অনেক জায়গায় নিরুৎসাহিত হয়েছিলাম। আবার কিছুদিন পরে তারাই জুলাইকে খুব বেশি অন করতেছে। এই যে মাঝে মধ্যে দ্বিমুখী চরিত্র, একটা কথার সাথে আরেকটা কথার সাংঘর্ষিক অবস্থা, এইটাকে বলতেছি সুবিধাবাদী। এখন এইটা হচ্ছে গিয়ে বিষয়। এখন যেটা বললাম আর কি, যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে কে কতটা সক্রিয় ভূমিকা রাখছে এটা আমাদের দেখতে হবে। দেখা যাচ্ছে আওয়ামী লীগ মোটামুটি এখন তো একটা পর্যায়ে নিষিদ্ধ, পুরোপুরি নিষিদ্ধ না। আর আমাদের তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে যে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার জন্য কারা কাজ করতেছে। আওয়ামী লীগের ভোট ব্যাংক এটা তো যাবেই, যেমন এখানে জামাতের একটা কৌশলী খেলা খেলতেছে, তারা কিন্তু আওয়ামী লীগের বিষয়ে খুব বেশি কথাবার্তা বলে না, চুপচাপ ইয়ে করতেছে। হয়তো এমন হতে পারে যে ভোটের পরে হয়তো তারা এগুলো বলবে, বাট এই যে এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা, গণভোটে সংযুক্ত করার বিষয়টা নিয়ে বলতেছে না, এটা তো অ্যালার্মিং, এটা তো বলা উচিত। এবং যে রিফাইন্ড আওয়ামী লীগ যে নতুন একটা চক্রান্ত আমরা শুনতে পাচ্ছি, সোহেল তাজ বা এই ধরনের মানুষদেরকে সামনে রেখে নতুন করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে কেউ খুব বেশি কথা বলতেছে না। তারপর হচ্ছে আসিফ নজরুলের শাশুড়ি যে এখন প্রকাশ্যে আওয়ামী পূজা করে যাচ্ছে, এই বিষয়গুলো খুব বেশি কথাবার্তা কেউ বলতেছে না। কেন বলতেছে না? সামনে নির্বাচন। এখন এই বিষয়গুলি তা আমাদের আসলে তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কার্যক্রমকে বিশ্লেষণ করে দেখতে হবে যে কার কাজের মাধ্যমে কতটুকু আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। এটাই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার এই যে একটা প্রক্রিয়া চলছে বা পায়তারা চলছে, আপনার কি মনে হয় এই প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ আরও একবার বাংলাদেশে ফিরে আসবে এবং তাদের রাজনীতি শুরু করতে পারবে? আমার কাছে মনে হয় না দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আবার দাঁড়াতে পারবে। কারণ আওয়ামী লীগের যে ব্যাপারটা ছিল আর কি, যে লিডিং পর্যায়ে যারা ছিল মেনলি শেখ হাসিনা, সে তো জয় বাংলা হয়ে গেছে, ওবায়দুল কাদের সহ এরকম যারা ছিল আর কি আওয়ামী লীগের প্রথম সারির নেতা, এরা তো সব জয় বাংলা হয়ে গেছে, এদের তো রাজনীতি করার সুযোগ নাই। এর পরবর্তী যে প্রজন্ম, যেমন শেখ হাসিনার ছেলে শেখ কি জানো সজিয়ে বজের জয়, এদের প্রতিবন্ধী, মাদকাসক্ত, এর তো আসলে লিড দেওয়ার ক্যাপাসিটি নাই। এর যে মেয়ে পুতুল, সেও তো প্রতিবন্ধী, এগুলো দিয়ে তো রাজনীতি হবে না। এই জায়গা থেকে একটা ভাগ হয়ে যাবে। এবার হচ্ছে আওয়ামী লীগটাকে আসলে সাংগঠনিকভাবে ধরে রাখছিল ওবায়দুল কাদের, যেভাবে হোক না কেন ধরে রাখছিল, সেও তো জয় বাংলা হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আসলে নতুন করে আওয়ামী লীগকে সংগঠিত করা, ঘুরে দাঁড়ানো, এটা আসলে খুবই কঠিন। যদি না বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো নিজেদের হীন স্বার্থে আওয়ামী লীগকে হাত ধরে না নিয়ে আসে, তাহলে আওয়ামী লীগের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো সক্ষমতা নাই। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা জানি সেটা হচ্ছে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ এবং তিনি হাসপাতালের যে বেডে আছেন আর কি, তো তার অবস্থা অনেক সংকটাপন্ন। তো এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা কিন্তু মানুষের মুখ থেকে এমনও কথা শুনতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া যদি আল্লাহ তাআলা না করুক মৃত্যুবরণ করেন বা ইন্তেকাল করেন, তো এই মুহূর্তে আসলে বিএনপি ভাগ হয়ে যাবে বা বিভক্ত হয়ে যাবে। এই বিষয়টাকে আপনার কতটুকু সত্য বলে মনে হয়? কিছুটা বাস্তবতা তো অবশ্যই আছে, কারণ বেগম জিয়া হচ্ছে মরহুম জিয়ার পরে বিএনপিকে ধরে রাখার ক্ষেত্রে একদম খুঁটির মতো কাজ করেছিলেন। মানে জাস্ট সে আছেন এই ভরসা রেখেই বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী তারা সংগ্রাম করে গিয়েছে যে আমাদের নেত্রী আছেন, শহীদ জিয়ার স্ত্রী। এখন সেই জায়গা থেকে শহীদ জিয়ার স্ত্রী তিনি যদি চলে যান, এরপরে যারা পরবর্তী লেয়ারের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে জিয়া পরিবারের, তাদের রাজনৈতিক প্রজ্ঞা অতটা নাই যতটা হচ্ছে
শহীদ জিয়া বা বেগম জিয়ার ছিল। বেগম জিয়া তো শহীদ জিয়ার থেকে সরাসরি পেয়েছেন রাজনৈতিক প্রজ্ঞার যে বিষয়টা, এটা আমার কাছে মনে হয় গ্যাপ আছে ওই জায়গা থেকে। এবং এই যে উনি চলে যাওয়া, উনি তো একজন মানে মুরব্বী মানুষ, মুরব্বীরা হয় কি সবাইকে আগলে রাখেন, তো সবাইকে আগলে রাখার বিষয়টা অবশ্যই কিছুটা গ্যাপ এখানে পড়বে, হইতে পারে এই বিষয়টা সম্ভাবনা আছে। আর বেগম জিয়ার এই মুহূর্তেও যে তারেক রহমান বিদেশে আছেন, এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করছে, অনেকে ক্রিটিসাইজ করছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? সমালোচনা করার জায়গা তো অনেক আছে আসলে। তারেক রহমান উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, সবাই দেখে পলিটিক্যাল পার্টি হিসাবে, কিন্তু উনি যদি এখনও দেশে না আসেন, বিশেষ করে 5 তারিখের পরে যখন দেশের ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, ওই সময়টাতে উনি দেশে আসলেন না। তো এরকম যদি হয় যে দেশের বাইরে থেকে উনি স্বপ্ন দেখবেন দেশের প্রধানমন্ত্রী হবেন, এটা তো আসলে আকাশ কুসুম একটা বিষয়, যেখানে ওনার বিরোধী দলের মানুষগুলো, রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এখন মাঠে বন্ধের চষে বেড়াচ্ছে, সেখানে উনি এখনো বিদেশে পড়ে আছেন। অবশ্যই এখানে অনেক কিছু বলে আর কি, অনেকে বলে যে তারেক রহমান দেশে আসলে তাকে মেরে ফেলা হবে, আর 1/11 পায় তারা। আবার কি বলতেছে যে অনেকে বলতে তিনি তো হচ্ছে মুসলেখা দিয়ে গিয়েছিলেন যে দেশে আর রাজনীতি করবেন না, অনেকগুলো বিষয় আছে। এখন আপনি যদি একজন রাজনীতি করতে সেগুলো নিয়ে পড়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আমি এখন দেশে গেলে আমাকে মেরে ফেলা হবে, আমি দেশে আসবো না, তাহলে আপনি আসলে কোন মুখে সেই দেশকে লিড দিয়ে স্বপ্ন দেখেন? আপনি যে দেশে যাইতে ভয় পারতেছেন, আপনি সেই দেশকে পরিচালনা করবেন কেমনে করতেছেন? আবার সেই যে পোস্টটা করেছেন কয়েকদিন আজকে সকালে ফেসবুকে, যে ওনারা হচ্ছে দেশে ফেরার সিদ্ধান্তটা একক না, আবার ওনার পোস্টে হচ্ছে অনেকগুলো বিষয় ইঙ্গিত করে, মানে অনেকগুলো বিষয়ের ইঙ্গিত আছে আর কি, এরকম যে হয়তো বা উনি কোনো একটা অদৃশ্য শক্তি দ্বারা থ্রেট পাচ্ছেন, হয়তো বা এরকম ওনার পোস্ট পড়লে কিন্তু এগুলো বোঝা যায়। তাহলে যেই মানুষটা হচ্ছে এখনই ভয় পাচ্ছেন যে তিনি দেশে আসলে তার প্রাণ চলে যাবে, তিনি দেশে আসলে তাকে হচ্ছে যে অদৃশ্য শক্তি সে মেরে ফেলবে, বা হচ্ছে তাদের যে বিএনপি কার্যক্রম, যে বুলেট প্রুফ গাড়ি কেনার বিষয়গুলো, এতই যদি ভয় থাকে, তাহলে সেই ভয় নিয়ে রাজনীতি হয় নাকি? রাজনীতি করতে হলে আপনি রিস্ক নিতে হবে, আপনার সাহসী হইতে হবে। আপনি যদি ডরপুক হয়ে ঘরে কোণে বসে থাকেন, আপনি যদি এখনো দেশেই না আসেন, তাহলে তো এই রাজনীতিতে আসলে হয় না। এখানে আবার এরকম বিষয় আছে যে খালেদা জিয়া হচ্ছে ওনার মা, একজন মানুষের মায়ের প্রতি দায়িত্ববোধ থেকেই আসলে আমরা বুঝতে পারি দেশের প্রতি সে কতটা লয়াল থাকবে, কতটা দায়িত্ববোধ থাকবে। এখন যে নিজের মায়ের এই সংকটাপন্ন অবস্থাতেও দেশে আসার সাহস পাচ্ছে না, বা যে বাস্তবতার কথাই বলি না কেন, সেই বাস্তবতাগুলোকে ফেস করতে ভয় পাচ্ছে, সেই মানুষটা কীভাবে দেশের ক্রাইসিস মোমেন্টে এসে দেশকে লিড দেবে? সেই মানুষটা কীভাবে এনশিওর করবে যে না, আমি যখন দেশ পরিচালনা করবো তখন আমার দেশের দিকে চোখ তুলে যেই তাকাবে তার চোখকে আমি উপড়ে ফেলবো, সেই এনশিওরিটি সে কীভাবে দেবে একটা মানুষ? তো এই বিষয়গুলো তো অবশ্যই মানে ভাবতে হবে। উনি যদি এখনও এরকম ভয় পায়, আবারও জানেন যে বিএনপি এত সক্ষমতার কথা বলে, তারা যদি তাদের নেতাকে দেশে নিরাপত্তা দিতে না পারে, তাহলে তারা কীভাবে এনশিওর করবে যে দেশের মানুষ তাদের উপর ভরসা রাখবে, তাদেরকে পার্লামেন্টে নিলে তারা হচ্ছে দেশকে সেফ রাখবে? যে তার নিজের নেতাকে নিরাপত্তা দেবে কিনা সেটা এখন ঠিক করতে পারতেছে না। এরকম অনেকগুলো বিষয় আছে, সবগুলোই আসলে মানুষের গুঞ্জন আর কি, মানুষ বলে আর কি। তো এই সবগুলোর বাস্তবতা আছে, যেমন তারেক রহমান তার বাস্তবতা আছে, অ্যাট দ্য সেম টাইম উনি দেশে আসতেছে না, যে ডরফুক আচরণ করতেছে, এটা আসলে কোনো রাজনীতিবিদের বৈশিষ্ট্য না হতে পারে না। আর উনি রাজনীতি না করলে তাও বলে দেন যা রাজনীতি করবো না, আপনি বিদেশে বসে থাকবেন, বসে এদিকে, এইটাই আর কি। আচ্ছা, এই জিনিসগুলো আসলে কাটিয়ে ওঠা উচিত বা ভয়কে জয় করা উচিত বলে আপনি মনে করেন? এরপর যে প্রশ্ন করব সেটা হচ্ছে, আপনার জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় আপনি তো একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন, তো গণ অভ্যুত্থানের কোনো বিশেষ স্মৃতি কি আপনার মনে পড়ছে কিনা? আসলে গণ অভ্যুত্থান পুরোটাই তো একটা বিশেষ স্মৃতি, কারণ আমাদের জীবনে যে আমরা এরকম একটা যুদ্ধ দেখবো, এটা অবশ্যই যুদ্ধ। আসলে অভ্যুত্থানকে আমাদের চোখের সামনে পুলিশ গুলি করছে, আমরা মারা যাচ্ছি, আমাদের দিক থেকে ইট পাটকা ছড়া হচ্ছে, কেউ গুলতি দিয়ে গুলি করতেছে, এটা তো একটা যুদ্ধ। তা আমাদের চোখের সামনে যে আমরা একটা যুদ্ধ দেখবো, এবং হচ্ছে 17 বছরের জগদ্দল পাথর বুকের উপর চেপে বসা, এটা কীভাবে করে আমরা ঘাট ধাক্কা দিয়ে নামাই দেবো, এই হিম্মতটুকু আমাদের হবে, এই কল্পনা কে করছে? এবং এটা তো এখনও পুরো একটা স্বপ্নের মতো আসলে, যে আমাদের কি দিন ছিল। আপনিও তো ছিলেন আর কি জুলাইতে, আমাদের কেমন দিন ছিল না, আমরা সকালবেলা বেরোচ্ছি, সন্ধ্যায় বাসা ব্যাক করতে পারবো কিনা, বেঁচে থাকবো কিনা, এরকম মানে কিরকম একটা শিহরণময় একটা অবস্থা। এবং হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি মানুষজন বন্দুকের গুলির সামনে দুহাত প্রসাদ করে দিচ্ছে, কোনো ভয় নাই, মৃত্যুর ভয় নাই। এই বিষয়গুলো সবই স্মৃতি। তাও বিশেষ স্মৃতি বলতে আমার কাছে 5 আগস্টের স্মৃতিটা খুব বেশি মনে পড়ে। ওই সময়টা তেমন ছিল, আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা সকাল 9টা বা 10টা এই টাইমে হচ্ছে আমরা শহীদ মিনারে জড়ো হব। আমাদের যেদিন হচ্ছে লং মার্চ ঢাকা ছিল আর কি, যেটাকে একদিন আগিয়ে আনা হলো, হ্যাঁ আগামীকাল লং মার্চ। তো আমাদের পরিকল্পনা ছিল আমরা হচ্ছে প্রথমত শহীদ মিনার জড়ো হব, সেখান থেকে মিছিল নিয়ে আমরা হচ্ছে শাহবাগের চত্বরে আসবো, ওখানে আমাদের কেন্দ্রীয় সমাবেশ হবে, সারা দেশের মানুষ ওখানে এসে জড়ো হবে, সেখান থেকে আমরা হচ্ছে গণভবনে মার্চ করবো আর কি, এরকম আমাদের পরিকল্পনা ছিল। তো আমার দায়িত্ব ছিল হচ্ছে শাহবাগ অঞ্চলে, শাহবাগ ওই এলাকাটাতে ওইটা সমন্বয় করা। তো আমি ওই দিন ছিলাম হচ্ছে লালবাগে, এটা সময় নিয়ে বলি আর কি, লালবাগে ছিলাম।
তো সকালবেলা হচ্ছে বেরোইছি রিক্সা নিয়ে, তো বেরোচ্ছি, তো শহীদ মিনার এসে দেখলাম শহীদ মিনার পুরো ফাঁকা, পুলিশ গুলি চালিয়ে এলোপাথারি, অনেক বাজে অবস্থা আর কি। শহীদ মিনারে একটা মানুষ দাঁড়াতে পারে নাই। তো পরে ভাবলাম কী করবো, তাহলে আমি হচ্ছে শাহবাগ চলে যাই যেখানে আমার যাওয়ার কথা। তো প্রত্যেকটা রাস্তার পয়েন্টে পয়েন্টে হচ্ছে সেনাবাহিনীর চেকপোস্ট, তারা কাউকে ঢুকতে দিচ্ছে না, বেরোতে দিচ্ছে না। তো যাই অনেক গলি টলি ঘুরে আমরা হচ্ছে শাহবাগে পৌঁছাই। যখন শাহবাগে পৌঁছে তখন হচ্ছে সকাল 11টা বা এই ধরনের টাইম হবে আর কি, 10:30 11টা এরকম একটা সময়। তো শাহবাগে আমি গিয়ে অবাক হয়ে গেলাম, যেখানে আমাদের কথা ছিল আমরা প্রায় 1.5 কোটি মানুষ নিয়ে সমাবেশ করব, সেখানে শাহবাগে কিছু কুকুর, কিছু সাংবাদিক আর হচ্ছে কয়েক প্লাটুন সেনাবাহিনী ছাড়া কেউ নাই, একটা মানুষ মধ্যে নাই। আশেপাশে বিচ্ছিন্নভাবে 2টা ছড়ে ছিটে আছে। তো আমি গেলাম সেখানে, গিয়ে তো অনেকটা আশাভঙ্গ হয়ে গেলাম, কী অবস্থা, তাহলে কি আমরা সমাবেশ করতে পারবো না আজকে? এবং হচ্ছে ওখানে তো কারফিউ চলতেছে, সেনাবাহিনী হচ্ছে মাইক নিয়ে একটু পর এসে বলতেছে এখানে কেউ দাঁড়াবেন না, দাঁড়ালে কিন্তু গুলি করবো, আপনার সাথে বাসা চলে যান, মানে একটা বিভীষিকাময় অবস্থা। তো আমি নাহিদ ভাইকে ফোন দিলাম, ভাইকে ফোনে পাচ্ছি না। আসিফ ভাইকে ফোন দিলাম, ফোনে পাচ্ছি না। সারজি হাসান কাউকে ফোনে পাচ্ছি না, কেউ ফোন ধরতেছে না। আমি তখন ভয় পেয়ে গেলাম, কিরে ভাই সকালবেলা কি তাহলে শহীদ মিনারে ঝামেলা হলো নাকি, কেউ ফোন ধরতেছে না কেন, আমাদের এখানে কথা ছিল এখানে সমাবেশ করবো। পরে হচ্ছে আমি সাদিক ক্যাম্পকে ফোন দিছি, না প্রথম ফোন দিয়েছে শিবগানা এস এম, হয়তো শিবগাতুল্লাহ ভাই অথবা এস এম ফরাদ ভাই, দুজন একজনকে ফোন দিয়েছি। সম্বন্ধে শিবগাতুল্লাহ ভাই উনি আমাকে বলছিলেন যে না তুমি ওখানে থাকো, যেভাবে হোক সমাবেশ হবে, প্রয়োজনে আমরা লোক পাঠাবো, ওখানে থাকো তুমি। ওনার কথাটা ভরসা পাই একটু। এবং হচ্ছে ওখানে থেকে ওই যে যারা হচ্ছে বিচ্ছিন্নভাবে একজন আসতেছিল আর কি, কেউ তো দলবদ্ধ আসতে পারতেছিল না মিছিল নিয়ে সেনাবাহিনী করার কারণে, তো ওদেরকে হচ্ছে ওই যে পিজির পাশের একটা গলি ছিল, ওই গলিতে সমবেত করতে শুরু করে আস্তে আস্তে একজন দুজন করে, এরকম করতে করতে প্রায় দুপুর পর্যন্ত হয়ে যায়। আস্তে আস্তে মোটামুটি আমাদের প্রায় 150-200 মতো হয়ে যায় ওখানে। এখন যারা আসে তারা বেশ উৎফুল্ল আর কি, তারা সবাই স্লোগান দিয়ে রাস্তায় চলে আসবে। এখন রাস্তায় চলে আসতে গেলে সেনাবাহিনী ওই যে ওরা এসে ধমকায়, স্লোগান দিয়ে ধমকায় এসে। আমি ওদের সাথে কয়েকবার কথা বলছি যে আমরা আসলে আন্দোলন করবো না, আমরা চলে যাবো, আসছি এখানে দেখার জন্য, আপনাদের করে না, আমি এখানে আসি, এখানে কি আন্দোলন করবো না, এটা বললে ওরা সান্ত্বনা পেয়ে ওরা দিকে চলে যায়। এরকম করতে করতে জোহরের আজান হয়, আমরা ওখানে নামাজ পড়ি, আমাদের মোটামুটি 150-200 মানুষ হয়ে যায়। তখন হচ্ছে মানে কাউকে খুঁজে পাচ্ছি না। পরে আবার শিবগাতুল ভাইকে ফোন দিলাম, উনি বলেন যে মিছিল যাচ্ছে আমাদের মানে ওদের সম্ভবত শিবিরের জনশক্তি এরকম আর কি মিছিল যাচ্ছে। তো আমরা তো তখন নামাজটা পড়ি, নামাজটা পড়ার সালাম ফিরিয়েছি, এর মধ্যেই শুনি ইয়ার দিক থেকে, ওইদিকে রমনা ওদিক থেকে একটা মানে সাউন্ড পাচ্ছি আর কি, দূর থেকে যেমন হচ্ছে মানুষজন আসলে মিছিলের সাউন্ড ওরকম সাউন্ড পাচ্ছি, এবং হচ্ছে মানে সত্যি মিছিল আসতেছিল আর কি। তো সেনাবাহিনী হচ্ছে মিছিলের দিকে ঘুরে গেছে ওদের টাকা দেওয়ার জন্য, এদিকে আমাদের এখান থেকে রাস্তা পুরো ফাঁকা। তো আমরা আল্লাহ আকবার বলে দৌড় দিয়ে হচ্ছে রাস্তাটা দখল করে নেই, এবং হচ্ছে মুহূর্তের মধ্যে শাহবাগ চত্বর আমাদের দখলে চলে আসে, এবং সেনাবাহিনী হচ্ছে মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায় আর কি, ওদিক থেকে মিছিল এদিক থেকে আমরা। ওরা এখন মানে ওরা জাস্ট হাল ছেড়ে দেয় আর কি, ওরা হাল ছেড়ে দিয়ে আমাকে এসে বলে যে ওই লোকজন এসে সেনাবাহিনীর যেই গাড়িগুলো ছিল সাজাওয়া যানগুলো ওইগুলো ঘিরে ধরে স্লোগান দিচ্ছিল। তো ওরা এসে আমাকে বলতেছে যে ভাই লোকজন সরাও, আমরা কিছু করবো না, তোমাদের লোকজন তোমার সরাও, আমার চলে যাচ্ছে, আমাদের যাইকে দাও। এখন আমাদের কাছে মাইক ছিল না, কারণ ওই দিনে হচ্ছে সবগুলো দোকান বন্ধ, কোথাও থেকে মাইক ভাড়া করে নিয়ে আসবো, মাইক পাচ্ছিলাম না। এখন সেনাবাহিনীর কাছে হ্যান্ড মাইক ছিল, আমি বলছি ঠিক আছে মাইকটা আমাকে দেন, আমি সরাই নিচ্ছি লোকজন। তো উনি আমাকে মাইকটা দিয়েছে, তো আমি মাইক নিয়ে হুট করে চলে আসছি। এসে হচ্ছে ওই যে যেখানে শাহবাগ থানার সামনে, যেখানে হচ্ছে উঁচু জায়গা মেট্রোর পিলার, ওইখানে দাঁড়াইছি উঁচু জায়গায়, দাঁড়ায় স্লোগান দেওয়া শুরু করলাম। এর মধ্যে দেখলাম শাহবাগ থানা থেকে পুলিশ তারা হচ্ছে আর্মস নিয়ে বেরোয় আসছে, গুলি করবে এরকম একদম সেদিকে আসছে। তো আমি সেনাবাহিনীকে বললাম ওদের থামান, এখন কিন্তু রক্তাক্ত হয়ে যাবে, একটা গুলি চললে কোনো খবর আছে। পরে ওই সেনাবাহিনী ওদেরকে ধাওয়া দিয়ে থানায় ঢুকিয়ে দিয়েছে আর কি। তো এরপর তো হচ্ছে মানে অন্যরকম চিত্র আর কি, ওই মিছিলটা আসছে, ওই মিছিল অনেক লোকজন ছিল, পুরো শাহবাগ মুহূর্তের ভিতরে জনসমুদ্র হয়ে গেছে। এবং তখন আমরা সব একটা স্লোগান দিচ্ছি, এর মধ্যে মানে পুরো ঢাকা তখন পুরো লোকারণ্য, এবং সব দিক থেকে মানুষ আসতেছে, কোনো বাধা না। একটু পরে নাহিদ ভাই আসলেন, আসিফ ভাই আসলেন পতাকা নিয়ে, রিক্সা নিয়ে, এই তো আর কি। পরে আসতে তো সবাই গণবন চলে গেলো। এর মধ্যেও আসা ওই স্লোগানের ভিতরে আমরা হঠাৎ করে যে সেনাবাহিনী ওখানে যে ছিল, উনি আমার কানে কানে এসে বললেন যে একটু পরে হচ্ছে সেনাবাহিনীর প্রধান ভাষণ দিবে, কোনো সমস্যা নাই। তখন একটু বুঝতে পারছি যে কেন সেনাবাহিনীর প্রধান ভাষণ দেবে, দেশে তো স্ত্রীর প্রধানমন্ত্রী আছে হাসিনা, তখনও হাসিনা থাকতে কেন সেনাপ্রধান ভাষণ দেবে, তখন বুঝতে পারছি কিছুটা। এর মধ্যে আবার দেখলাম হঠাৎ করে ফোনে নেট চলে আসছে, সকাল থেকে নেট ছিল না, হঠাৎ করে নেট চলে আসছে। তখন আসলে খুবই আশা সঞ্চার হয়েছে, হয়তো সামথিং হ্যাজ বিন হ্যাপেন্ড। তো একটু পরে এসে মানে উনি বললো যে হাসিনা পালাই গেছে। তখন যে মানুষের একটা অনুভূতি আসলে মানে বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ, ওখানে তো কেউ তো কাউকে চিনে না, কিন্তু কেউ কাউকে চিনে না, তাও যে একে অপরকে আলিঙ্গন করতেছে। আমাকে কত মানুষ এসে চুমো দিয়েছে আয়সা। কেউ হচ্ছে ছাত্রদলের আবিদ ভাই যিনি বিপি প্রার্থী ছিলেন, উনি হচ্ছে কই থেকে একটা খেজুর নিয়ে আসছে, এসে বলে বেটা মিষ্টি পাই না খেজুর খা। এই যে একটা মানে আনন্দ একটা সবার, কেউ কাউকে চিনি না তাও সবাই কীরকম আলিঙ্গন করতেছে। কেউ হচ্ছে বোতলের পানি উপরে এভাবে ছিটাচ্ছে, আনন্দ যে সবাই একসাথে। এবার সবাই মিলেমিশে
হাসিনার গণভবনে যাওয়া অন্যরকম অনুভূতি ছিল আর কি, ওইটা খুব বেশি মনে পড়ে। 5 আগস্টের অনুভূতিটা আসলে মানে গণ অভ্যুত্থানের আপনার এই স্মৃতিময় কথাগুলো শুনতে শুনতে আমিও ওই গণ অভ্যুত্থানের সেই দিনগুলোর কথা মনে করছিলাম আর কি, রিকল করছিলাম। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন আপনি দেখেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কি সেই স্বপ্নটা পূরণ হয়েছে বলে বলতে পারবেন? না, সেই স্বপ্ন তো আসলে পূরণ হয় নাই, এবং রাজনৈতিক যে বাস্তবতা মনেও হচ্ছে না খুব শীঘ্রই সেই স্বপ্ন পূরণ হবে। আমরা আসলে ঘুরে ফিরে আবারও সেই নতুন বন্দোবস্তের কথা মুখে বলি, কিন্তু কার্যক্রমে আমরা আবার ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তে হারিয়ে যাচ্ছি, এবং আমরা নিজে হারাচ্ছি, সাথে সাথে আমাদের যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের তো আসলে তখনকার যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো উৎপত্তিস্থল কোথায়? সেই স্বপ্নের উৎপত্তিস্থল হচ্ছে শহীদ আবু সাঈদের রক্ত। সেই স্বপ্নের উৎপত্তিস্থল হচ্ছে যখন আমি 4ই আগস্ট বিকেলবেলা শাহবাগে রিক্সার উপর তারা স্লোগান দিচ্ছি, আমার সামনে থেকে বাংলা মোটরে গুলিবিদ্ধ লাশ চলে যাচ্ছে। সেই স্বপ্ন উৎপত্তিস্থল হচ্ছে যখন হচ্ছে শাহবাগে স্লোগান দিচ্ছি, পাশেই পিজি হাসপাতালের ভেতর থেকে বোম মারতে ছাত্রলীগ, সেখান থেকে আমাদের স্বপ্নের উৎপত্তি। কিন্তু সেই স্বপ্ন আসলে সে বিসর্জন হয়ে যাচ্ছে আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে বলে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে। ঠিক আসলে পরবর্তীতে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে আসলে মনে হয় রাজনৈতিক দল না দেখে প্রার্থী দেখা উচিত। যেমন যে আসনে যে প্রার্থী আছেন, আমার কাছে আসলে ব্যক্তিকে যাচাই করাটা খুব বেশি জরুরি বলে মনে হয়। যেমন যে প্রার্থী তাকে দেখতে হবে আসলে সে তার 5ই আগস্টের আগের পরের কার্যক্রম কীরকম ছিল, সে কি চাঁদাবাজি করে, সে দখলদারি করে, সে কি অন্যায় তদবির করে, সে কোনো অন্যায় কাজে সহায়তা করে, এই বিষয়গুলো দেখা উচিত। সৎযোগ্য মানুষকে আসলে ভোট দেওয়া উচিত, সে আসলে যেই দলের হোক না কেন, ব্যক্তি দেখা উচিত। আচ্ছা, ডাকসু নির্বাচনের আগে আপনি একটা পোস্ট দিয়েছিলেন, সেখানে লেখা ছিল যে এলজিবিটিকিউ সমর্থকরা বাদে বাকি যে কেউ যেন আপনাকে ভোট দেয়। তো এই বিষয়টা কেন আপনি বলেছিলেন? আই জাস্ট হেট দেম। আমি আসলে চাই না যে কোনো এলজিবিটিকিউ সমর্থক তারা আমাকে ভোট দিক, তাদের ভোটে আমি নির্বাচিত হব, এটা আমার জন্য ঘৃণার ছিল। আমি আসলে ডাকসুর আগেও এই এলজিবিটিকিউ এদের আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা কোটা ছিল আর কি, ট্রান্সজেন্ডার কোটা। সেই কোটা কিন্তু বাতিল করার আন্দোলনটা আমি মোসাদ্দেক আমরাই করেছিলাম, সেটা বাতিল হয়েছিল। আপনারা 3 জন রাজু ভাস্কর যে আন্দোলন করেছিলেন, সেই কোটা পরবর্তীতে আরো অনেকেই করেছিল, বাট আমরা সেখানে ছিলাম আর কি। আমরা সেই ছবিটাতে হচ্ছে আপনি মুসাদ্দেক এবং পাশে আরেকজনকে দেখা, ওই ছবিটার ইতিহাস আছে আসলে। ওই ছবিটার দিনে হচ্ছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তো জানার কথা আর কি, যে ওরা বাইরে থেকে লোকজন এনে হিউজ ক্যাম্পাস পুরো ভরে ফেলতো। তো ওই দিন হচ্ছে ওই প্রতিষ্ঠা বার্ষিকীর আগে আর কি ছাত্রলীগের নেতা ওরা কিন্তু আমাদের আন্দোলনের বিপক্ষে ছিল আর কি। ওরা কিন্তু এটা নিয়ে প্রশাসন নেগোসিয়েশন করছিল, ওরা আন্দোলনের বিপক্ষে। তো সেইখানে ওই দিন হচ্ছে আমরা আন্দোলন করতেছি, রাজু ভাস্কর 3 জন ছেলে, আর সামনে ছাত্রলীগের সেদিন প্রতিষ্ঠা বার্ষিকী প্রায় হাজার হাজার নেতাকে মিছিল দিয়ে যাচ্ছে, আমরা শুধু 3 জন বসে আছি ওদের বিপরীতে। মানে অন্যরকম একটা বিষয় ছিল আর কি। যাই হোক, তো এলজিবিটিকিউ এর বিরুদ্ধে আমার আজীবনী অবস্থান ছিল। তো সেই জায়গা থেকে আমি কখনোই চাচ্ছিলাম না যে এরকম একটা ঘৃণ্য ব্যক্তি তাদের ভোটে আমি নির্বাচিত হই, ওই জায়গা থেকে বলেছিলাম। আচ্ছা, আপনার জীবনের লক্ষ্য কি এবং রাজনৈতিক লক্ষ্য কি? জীবনের লক্ষ্য অনেকবার পরিবর্তন করছি। ছোটবেলায় বুঝ হওয়ার আগে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হইতে চাইতাম। একটু বুঝ হওয়ার পরে হচ্ছে টিচার হওয়ার স্বপ্ন ছিল, যেহেতু আব্বু টিচার। আর এখন স্বপ্ন দেখি ব্যবসায়ী হওয়ার, সৎ ব্যবসায়ী হওয়ার, এবং হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে হবে হালালভাবে, যে টাকা দিয়ে আমি হচ্ছে মানুষের স্বপ্ন কিনতে পারবো, এরকম স্বপ্ন দেখি আর কি। রাজনৈতিক লক্ষ্য কি? রাজনৈতিক লক্ষ্য আসলে একটা স্থায়ী পরিবর্তন দেখতে চাওয়া, সেটা হইতে পারে আমার হাত দিয়ে অথবা অন্য কারো হাত দিয়ে, বাট একটা স্থায়ী পরিবর্তন চাই যেখানে মানুষ আসলে তাদের অধিকারগুলো ঠিকমতো পাবে। এর বাইরে আর কি হইতে পারে রাজনৈতিক লক্ষ্য? এগুলোই তো সাধারণ কথাবার্তা। আচ্ছা, এবি জুবায়ের যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় কখনো, তাহলে সে কি কি কাজ করবে? এটি আপনার জন্য আজকে সর্বশেষ প্রশ্ন। কি কাজ করব? আচ্ছা, আমি হচ্ছে ঠিক সেই কাজগুলো করব যেই কাজগুলো সেই কাজগুলো করব যে কাজগুলো হাসিনার বিপরীত। হাসিনা যে কাজগুলো করে মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, আমি ঠিক তার উল্টো কাজগুলো করে মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করব। সকলের ভালোবাসা কি অর্জন করতে পারবেন? সকলের সম্ভব না, বাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, আমাদের শোতে আসার জন্য এবং আমাদেরকে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করার জন্য। আপনার জন্য আমরা সবসময় শুভকামনা করি। এবং প্রিয় দর্শক, আজকে এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের এপিসোড।
আমরা সবসময় আশা করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের সময়, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু সমস্যা দেখা গেলেও পরবর্তীতে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অতি শীঘ্রই বাস্তবায়িত হবে। আমরা পাবো আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ। এই প্রত্যাশাকে ধারণ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী এপিসোড দেখা।